আসসালামু আলাইকুম। ভার্ব ভার্বের একটা নেসেসিটি একটা বাক্যের মধ্যে কতটুকু ব্যাপারটা একেবারে বলবার অপেক্ষা রাখে না। ভার্ব ছাড়া আমরা একটা সেন্টেন্স কখনো কল্পনা করতে পারি না। তো ইংরেজিতে কত ধরনের ভার্ব আছে, ভ্যারাইটি অফ ভার্বস আজকের ক্লাসটাতে আমরা ক্লিয়ারলি দেখব। এবং আহ, শুরু করি আমরা। ভার্বকে আমরা প্রাইমারিলি দুই ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি ফাইনাইট এবং নন ফাইনাইট। প্রাইমারিলি দুই প্রকার। আচ্ছা, বাংলায় এটাকে আমরা বলি সমাপিকা, আর এখানে আমরা বলি অসমাপিকা। খুব একেবারে অনেক বেশি বেসিক কথাগুলো আমি তুলবো না, কারণ এখানে ক্লাসটা হচ্ছে মূলত আমাদের চাকরি প্রার্থীদের জন্য। মোটামুটি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরাই আমার কথাগুলো শুনছেন। ভার্ব যেটা ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি প্রিন্সিপাল, আমরা বলতে পারি অক্সিলিয়ারি। এখন এই যে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। আমরা দেখি টু বি ভার্ব, আমরা দেখেছি টু হ্যাভ, তারপরে হচ্ছে টু ডু ভার্ব, মডেল অক্সিলিয়ারি। এরপরে আরেকটা প্রকার আছে, ওটা হচ্ছে মূলত আমাদের ইনটেনসিভ অক্সিলিয়ারি ভার্ব। আর যেটা প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার এইদিকে এনে প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এখানে আমি আরো একটা প্রকার একসাথে লিখবো, ওটা হচ্ছে আমাদের লিঙ্কিং। তাহলে প্রিন্সিপাল ভার্বগুলো আমরা পৃথিবীতে যত প্রিন্সিপাল ভার্ব আছে, অর্থাৎ একটা সেন্টেন্সের যে মেইন ভার্বটা, ওটা তিন ক্যাটাগরির হতে পারে। ওটা হতে পারে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। প্রত্যেকটার পরিচয় এবং এক্সাম্পল ক্লারিফাই করে দিব আজকে। প্রত্যেকটা প্রকার নিয়ে কথা হবে। আমি জাস্ট আগে এটার বিষয়টা প্রকারভেদগুলো দেখাচ্ছি। আর যা নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটা হতে পারে জিরান্ড, হতে পারে ইনফিনিটিভ, এরপরে আমাদের তৃতীয় নাম্বার হচ্ছে পার্টিসিপল। এই তিন ভাগে নন ফাইনাইট ভার্বকে আমরা প্রকারভেদ বা বিভাজন করতে পারি। প্রত্যেকটা নিয়েই একটা একটা পয়েন্ট ধরে আমি কথা বলবো। প্রথমে আমি সহজ থেকে কথাগুলো আগাচ্ছি। প্রথমে আসুন তাহলে একটা সেন্টেন্সে আমাদের একটা বাক্যের গঠনটা কেমন। একটা বাক্যের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, এরপরেই আসে ভার্ব। ইংরেজিতে এভাবেই একটা সেন্টেন্স আগায়। এই যে সাবজেক্টের পরে একটা কি বসে, ভার্ব। এই ভার্বটা প্রাইমারিলি আমরা এই ভার্বের জায়গায় যে ভার্ব আছে এটাকে দুই ভাগে ভাগ করেছি, ব্যাপারটা এরকম না। কারণ এই জায়গাতে যারা বসে তারা কখনো নন ফাইনাইট হয় না। তার মানে সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বের কথা হচ্ছে ওটা হচ্ছে কি ভার্ব? হ্যাঁ, ফাইনাইট ভার্ব। তাহলে কোনো একটা নন ফাইনাইট ভার্ব কখনো সাবজেক্টের পরে ভার্ব পজিশনে আসবে না, প্রথম কথা। তাহলে এই যে ফাইনাইট ভার্ব হিসাবে যে শব্দটা আসবে, এই শব্দটার জায়গায় এখানে দুই ধরনের ভার্ব আমরা দেখব। হয়তো সে অক্সিলিয়ারি হবে, হয়তো সে প্রিন্সিপাল হবে, ওরকম না। এখানে যারা বসবে, এখানে আমরা দুই শ্রেণীর শব্দ দেখব ভার্ব হিসাবে। সাবজেক্টের পরে ভার্ব বসবে, বাক্যস্থিত যে ভার্ব, এই ভার্ব কিন্তু নন ফাইনাইট হবে না। প্রথম কথা হচ্ছে এটা অবশ্যই ফাইনাইট হতে হবে। নন ফাইনাইট যারা, তারা ভার্বের শ্রেণীগত শব্দগতভাবে তারা ভার্ব থেকে সৃষ্ট, কিন্তু তারা কখনো ভার্ব হিসেবে ভূমিকা পালন করবার সুযোগ অধিকার তাদের নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফাইনাইট ভার্ব হিসেবে যে ভার্বটা আসবে, ওই ভার্বের জায়গাটাতে ভার্ব হিসেবে আমরা দুই শ্রেণীর শব্দ দেখব, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। হয়তো প্রিন্সিপাল হয়তো অক্সিলিয়ারি, এমন কিন্তু না। কি আপনারা খেয়াল করেন, অবশ্যই এখানে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, আবার
এখানে কিছু শব্দ আসবে যারা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করবে, এই জন্য অক্সিলিয়ারি ভার্বকে আমরা বলি হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে আমরা বলি কি ভার্ব? হেল্পিং ভার্ব। আচ্ছা, এখন এই জায়গায় যদি একটি মাত্র শব্দ হয়, মনে করেন সাবজেক্টের পরে এখানে একটা ভার্ব বসলো এবং ভার্বের জায়গায় যদি শব্দ কয়টি হয়? একটি হয়। শব্দ যখন একটি, তখন সে প্রিন্সিপাল ভার্ব। শব্দ যখন একটি, তখন সে কি ভার্ব? মনে করুন এই যে আমাদের এম, ইজ, আর, অথবা ওয়াজ, অথবা কি ওয়ার, অথবা মনে করেন হ্যাভ অথবা হ্যাজ, এই শব্দগুলো কতগুলো অক্সিলিয়ারি ভার্ব না? এরা অক্সিলিয়ারি হিসেবে আসে না? হেল্পিং ভার্ব না এরা? এখান থেকে কোনো শব্দ যদি কোনো বাক্যে একক শব্দ হিসাবে ভার্ব পজিশনে আসে, তখন কিন্তু সে প্রিন্সিপাল ভার্বই, সে হেল্পিং ভার্ব না। বুঝতে পারছি? তাহলে কথাটা কিরকম? পৃথিবীতে ভার্ব বলতে যে বিষয়টা আছে, ভার্ব শ্রেণীগত শব্দগুলো দুই শ্রেণীর। হয়তো সে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব হবে, অথবা নন ফাইনাইট। নন ফাইনাইট যারা, তারা সাবজেক্টের পরে ভার্বের যে পজিশন, এই পজিশনে কখনো আসে না। কিন্তু তারা হচ্ছে মূলত ভার্ব থেকে সৃষ্ট শব্দ। আচ্ছা, আবার ফাইনাইট, ফাইনাইট হিসাবে শব্দ যদি কয়টি হয়? একটি হয়। ওই একটি শব্দ অবশ্যই সে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। তাহলে হেল্পিং গুলো কি? হেল্পিং হচ্ছে তখন এই জায়গায় শব্দ কয়টি হবে? দুই বা তার চেয়ে বেশি। বানানটা আমি রসইকার দিয়ে আসলে বেশি লিখে না কেউ। দুই বা তার বেশি শব্দ যখন ভার্ব পজিশনে আসবে শব্দ, তখনই আমরা দেখব একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হেল্পিং ভার্ব। তার মানে হলো এই যে ফাইনাইট হিসেবে যে ভার্বটা যদি একটি শব্দ হয়, সবসময় ওটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, একেবারে বেসিক কথা, যারা দুর্বল বা যারা একেবারেই কম গ্রামার নিয়ে চিন্তা করে তাদের জন্য কথাটা বললাম। এখন আসেন, আমাদের যারা হেল্পিং ভার্ব, আমাদের যারা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব গুলোকে আমাদের এখানে এই যে 1, 2, 3, 4 এবং 5, এই হেল্পিং ভার্ব হিসেবে, অর্থাৎ এখানে যখন দুটি ভার্ব আসবে, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব গুলো পৃথিবীতে কয় জাতের আছে? প্রাইমারিলি অল্প একটু জিনিস দেখাচ্ছি। যেমন দেখেন টু বি, এই যে বি শব্দ থেকে সৃষ্ট শব্দগুলো এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। আরেকটা শব্দ আছে বিন, এই শব্দটা অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। এদেরকে আমরা, এটা হচ্ছে ফিক্সড কতগুলো শব্দ। হ্যাঁ, এখান থেকে নতুন নতুন কোনো শব্দ সৃষ্টি করা যাবে এরকম না। এই শব্দগুলো, এই যে বি শব্দ থেকে সৃষ্ট এই হেল্পিং ভার্বগুলোকে আমরা বলি টু বি ভার্ব। আচ্ছা, আর আমাদের কাছে একটা মূল শব্দ হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ শব্দটা সরাসরি হ্যাভ হিসাবে আসে। সিঙ্গুলারের জন্য হ্যাজ হতে পারে, আবার এটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম দুইটাই কিন্তু হ্যাড, এই তিনটি শব্দ। আচ্ছা, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাছে ডু শব্দটা আছে। এই ডু শব্দ থেকে আমাদের আসবে কি ডু, ডাস এবং ডিড। এই তিনটি শব্দই মূলত টু ডু ভার্ব। আর দুটি প্রকার আছে, একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে ইন্টেন্সিভ অক্সিলিয়ারি ভার্ব। এখানে বলে রাখা ভালো, এই জায়গাতে আমি এখানে এই ডু শব্দটাকে আবার লিখব এবং এখানে আমি আবার লিখে দেব ডু, ডাস এবং কি ডিড। এই তিনটি শব্দ যারা টু ডু ভার্ব হিসেবে ব্যবহার হয়, একই শব্দগুলো বাক্যের মধ্যে ইন্টেন্সিভ অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হতে পারে। আবার মোডাল শব্দগুলোকে এখানে স্পেসিফিক কোনো বেজ ওয়ার্ড নাই, এখানে হচ্ছে মূলত আমরা ক্যান, মনে করেন শ্যাল, মে, মাস্ট, এটসেট্রা, এই টাইপের শব্দগুলোকে আমরা মোডাল অক্সিলিয়ারি বলি। তো অতটুকু কথা না, কেন তাদেরকে মোডাল অক্সিলিয়ারি বলে? এই অক্সিলিয়ারি ভার্বগুলো শব্দ হিসাবে যেহেতু লিমিটেড, স্পেসিফিক কিছু শব্দ, এই জন্য শব্দগুলো আমি দেখালাম। আমি এখন আপনাকে দেখাবো এই
মডাল অক্সিলারি ভার্বগুলো দেখেন এখানে এই তিনটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। হ্যাঁ, তাহলে এরা কি স্যার সেকেন্ডারি অক্সিলারি? সেকেন্ডারি অক্সিলারি বলা হয় না, এদেরকে বলা হয় মডাল অক্সিলারি। ঠিক আছে, তাহলে প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, এটাকে মডাল বলে। এই এই প্রাইমারি অক্সিলারি যারা, এদেরকে নাম কি? প্রাইমারি। তাহলে এই প্রাইমারি অক্সিলারি যারা, তাদের সাথে মডাল অক্সিলারির একটা ব্যবহারগত পার্থক্য আছে, ইভেন কিছু বিষয় বলবার আছে। ওই জায়গাটা বলেই আমি সামনের দিকে আগাবো। তাহলে আমরা এখানে আমি যতটুকু লিখেছি জিনিসটাকে একটু আবার করি। তাহলে ভার্ব জাত যে শব্দ, পার্টস অফ স্পিচের শব্দগতভাবে ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। একটা হচ্ছে ফাইনাইট, আর একটা হচ্ছে কি নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্বগুলো কখনো বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যে ভার্ব, এই পজিশনে আসবে না। এখানে নন ফাইনাইট ভার্ব হিসাবে আমরা দেখবো জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই প্রত্যেকটার পরিচয় এবং তাদের গঠন নিয়ে কিন্তু আজকে কথা হবে, ওগুলা নিয়ে আমি কথা আসবো। আমি শুরু করেছি জাস্ট এখান থেকে আমি এদিকে আসবো, এদিক থেকে ওইদিকে আমরা যাব। এখন আমাদের আলোচনা হচ্ছে এই যে ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্ব জিনিসটা কি? তার মানে বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যে একটা ভার্ব বসে, ওই ভার্বটাকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব। এই সাবজেক্টের পরে ভার্ব, এই জায়গাটাতে একটি শব্দ আসতে পারে, অথবা দুই বা ততোধিক শব্দ দিয়েও ভার্ব হতে পারে। যখন একটি শব্দ আসবে তখন সে প্রিন্সিপাল ভার্ব। এই একটি শব্দ হিসাবে যে কোনো একটা অ্যাকশন ভার্ব আসুক, অথবা এখান থেকে কোনো শব্দ যদি একটি শব্দ হিসেবে আসে, তাও সে ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব। কথাটা বুঝতে পারছি? আর যদি একাধিক শব্দ আসে, তখন একটা প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বকে হেল্প করার জন্য এখান থেকে যে কোনো একটা হেল্পিং ভার্ব আসবে। যদি আমাদের ভার্ব হিসাবে ভার্ব পজিশনে দুটি শব্দ আসে, কমপক্ষে দুইটি শব্দ আসে। এখন এই যে হেল্পিং ভার্বগুলো হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার হেল্পিং ভার্ব কারা কারা তা নিয়ে কথা হয়েছে। এখন আমি দেখাচ্ছি। এই প্রথম 3টি প্রকারকে আমরা বলি প্রাইমারি অক্সিলিয়ারি, আর এই শব্দের কিছু আছে মডাল অক্সিলিয়ারি। এই জিনিসটা জাস্ট ইন্টেন্সিভ অক্সিলিয়ারি, এটা হচ্ছে প্রাইমারির মতো, কিন্তু তার ব্যবহারগত একটা ভিন্নতা আছে। প্র্যাকটিক্যালি এই জিনিসটার উদাহরণ আমি এখন দেখাচ্ছি। আমি এটা এখন বোর্ডটা মুছে ফেলবো। দেখেন, মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম হি, হ্যাঁ, আর লিখলাম কি, একেবারে সহজ করে বোঝাচ্ছি, হি রিডস। মনে করেন আমি লিখলাম কেমিস্ট্রি, সে কেমিস্ট্রি পড়ে। এই বাক্যের অর্থ এরকম না? আচ্ছা, এখন খেয়াল করে দেখবেন এই সেন্টেন্সটাতে রিড যে একটা ভার্ব আছে, রিড ভার্বটাকে আমি আইএনজি দিলাম। ধরেন আমি লিখলাম রিডিং, তাহলে এখানে রিড শব্দের সাথে আইএনজি আমি কেন যোগ করছি? মনে করেন হি রিডস কেমিস্ট্রি, আমি এখানে একটা শব্দ দিলাম নাও, বাক্যটা বাড়িয়ে দিলাম, এখানে একটু লম্বা করে লিখলাম হি রিডিং কেমিস্ট্রি নাও। এখন কথা হচ্ছে, নাও বা বর্তমানে চলমান বোঝাবার জন্য আমরা একটা আইএনজি এনেছি না? আইএনজি আসবার সাথে সাথে এই শব্দটা ফাইনাইট ভার্ব হওয়ার যোগ্যতা হারিয়েছে। আবার আইএনজি কে আমার দরকার, কারণ হচ্ছে এই কাজটা চলমান বোঝাতে হবে। এই বাক্যের মধ্যে এই শব্দটার ফাইনাইট ভার্ব হওয়ার যে যোগ্যতা হারিয়েছে, এই জন্য আমরা এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব দিই। তাহলে আমরা লিখলাম কি, হি ইজ রিডিং। আচ্ছা, তাহলে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, এই অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে কি, ইজ। আচ্ছা, অনুরূপভাবে আমি যদি বলি হি হ্যাজ ফিনিশড দ্য জব, লিখলাম এটুকু। এখন দেখেন এখানে হ্যাজ একটা কি আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে। আবার আমি লিখলাম হি ক্যান ড্রাইভ আ কার, এখানেও একটা কি আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে দেখেন এই অক্সিলিয়ারি ভার্বটা, এটা টু বি ভার্ব, এটা টু হ্যাভ ভার্ব, আর এই অক্সিলিয়ারিটা হচ্ছে কি ভার্ব? মডাল অক্সিলিয়ারি, কারণ এখানে ক্যান শব্দটা আসছে। খেয়াল করে দেখবেন উপরের এই যে দুইটা অক্সিলিয়ারি ভার্ব, এই দুইটা অক্সিলিয়ারি ভার্বের অর্থ নেই। আমি এটা লিখার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আপনার মাথায় যেন, চিন্তায় যেন, চুকে যেন ভাসে ব্যাপারটা। দেখেন টু বি ভার্ব,
টু হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্ব। এখানে মেইন ভার্ব মনে করেন এখানে আইএনজি, আমি এখানে রিডিংটাকে আরো স্পষ্ট করে আবার বসিয়ে দিলাম, রিডিং। আচ্ছা, এখানে ফিনিশড। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, এখানে এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। এই দুটো অক্সিলারির কিন্তু কোনো অর্থ কি নেই, অর্থ নেই। এই দুটো অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে এসেছে কেন জানেন? ফাইনাইট ভার্বের নেসেসিটি ফুলফিল করার জন্য। কারণ যে আইএনজি যুক্ত শব্দ একা একা কখনো ফাইনাইট ভার্ব হওয়ার যোগ্যতা রাখে না। এটা একটা পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল গুলো মূলত অ্যাডজেক্টিভ। তাহলে শুধু যদি আমি ফিনিশড লিখেন পাস্ট পার্টিসিপল হিসাবে, শুধু আইএনজি যুক্ত শব্দ লিখেন, তাহলে এই বাক্যের মধ্যে আর ফাইনাইট ভার্ব খুঁজে পাওয়া যাবে না। এই ফাইনাইট ভার্ব নাই, একটা ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। এই জন্যই এই শব্দের পাশে এখানে হেল্পিং ভার্ব হিসেবে আসছে কে? হ্যাজ অথবা ইজ। এরা কিন্তু বাক্যের মধ্যে তার যে একটা নিজস্ব অর্থ আছে ওটা সে প্রকাশ করবে না। যদি অর্থ করেন তাহলে বাক্যের অর্থ নষ্ট হবে। যেমন দেখেন, সে হয় পড়িতেছে কেমিস্ট্রি এখন। তাহলে হয় অর্থ যদি আপনি করেন, এখানে আপনার বাক্যটার কি হয়? অর্থ নষ্ট হয়। অনুরূপভাবে এখানে হ্যাজ শব্দের অর্থ কি? আছে। হ্যাঁ, তাহলে যদি সে আছে, শেষ করেছে কাজ, অর্থটাই নষ্ট হয়ে যায় না? অথচ শেষ সেন্টেন্সটার মধ্যে ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ কি? পারা, পারি। হ্যাঁ, এখন এখন দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, এটার বাংলা অনুবাদ হচ্ছে সে গাড়ি চালাতে পারে। সে একটি গাড়ি চালাতে পারে ওরকম অর্থ না, এটা কমন নাউন আ শব্দটা আসছে এখানে, এটার অনুবাদ হবে গাড়ি। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এই অক্সিলারি ভার্বটা এখানে তাহলে ক্যান অর্থ, পারে, ওই পারে অর্থটা কিন্তু এখানে দিচ্ছি। এই ব্যাপারটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছি? তাহলে একটা প্রাইমারি অক্সিলারি বাক্যের মধ্যে কখনো অর্থ প্রকাশ করবে না, অর্থ প্রকাশ করবে না। মডুল অক্সিলারি অবশ্যই অর্থ প্রকাশ করবে। একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে মোডাল শব্দটা আসছে, MODAL, ঠিক না? এই শব্দটা আসছে কোত্থেকে জানেন? এই শব্দটা আসছে মুড থেকে। মুড মানে হচ্ছে ভাব, ভাব, অর্থ, অর্থ, ভাব লিখুন, কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখুন, অর্থ লিখুন। ভাব মানে অর্থ, মিনিং, তাই না? তাহলে এমন অক্সিলিয়ারি ভার্ব যারা মুড প্রকাশ করে, যারা অর্থ প্রকাশ করে। এই মোডাল শব্দের মধ্যেই কিন্তু তার সংজ্ঞাটা আছে। মোডাল মানে হচ্ছে এমন অক্সিলিয়ারি যা মুড প্রকাশ করে, যা অর্থ প্রকাশ করে। তাহলে সাধারণ বা প্রাইমারি একটা অক্সিলিয়ারি ভার্ব অর্থ প্রকাশ করবে না, যদি করেন বাক্য নষ্ট হয়। মোডাল অক্সিলিয়ারি পক্ষান্তরে অবশ্যই সে অর্থ প্রকাশ করার জন্যই বাক্যের মধ্যে আসে। আমি বুঝতে পারছি? মোডাল অক্সিলিয়ারির নেসেসিটিটা মূলত অর্থের উপর প্রভাব বিস্তার করা, অর্থাৎ সে বিভিন্ন এই ভার্বের অর্থকে প্রভাবিত করে ভিন্ন একটা অর্থ বোঝাবার জন্যই সে আসে। যেমন একটা ক্যান শব্দ লিখেছি, তো যেমন আপনি দেখেন, আমি যদি লিখি আই ক্যান ড্রাইভ, আমি লিখলাম আই ক্যান ড্রাইভ আ কার, এখানে ক্যান আসছে। আবার আমি যদি বলি ক্যান আই কাম ইন, আই, এখানে ক্যান আসছে। আমি যদি বলি দিস ক্যান বি ইউজড অ্যাজ, মনে করেন ফ্যান, মনে করেন এটাকে আমি কলম হিসাবে, তাহলে এখানে একটা ক্যান আসছে। তাহলে দেখেন, ক্যান হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের মধ্যে আসে এবং সে তার মুড, তার অর্থ প্রকাশ করে, বাক্যের অর্থের উপর প্রভাব বিস্তার করে এবং তার গুরুত্বটা অর্থ প্রকাশের বিচারে। এখানে 3টি ক্যান লিখেছি, 3টার মধ্যে 3টি অর্থ দিচ্ছি। যেমন দেখেন, এখানে ক্যান শব্দটার অর্থ হচ্ছে এবিলিটি, এবিলিটি। আই ক্যান ড্রাইভ আ কার, এটা আমি গাড়ি চালাতে পারি, এরকম একটা এবিলিটির প্রকাশ ঘটাচ্ছে। এবার দেখেন ক্যান আই কাম ইন, এখানে কিন্তু সে এবিলিটি বুঝাচ্ছে না, এখানে সে বুঝাচ্ছে পারমিশন, পারমিশন, অনুমতি, অনুমোদন। হ্যাঁ, আবার দিস ক্যান বি ইউজড অ্যাজ পেন, এই প্লাস্টিকের টুকরাটি কলম হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে দেখেন, এখানে এবিলিটি অর্থ দিচ্ছে, এবিলিটি অর্থ দিচ্ছে, পারমিশন অর্থ দিচ্ছে, এখানে সে পসিবিলিটি অর্থ দিচ্ছে। তাহলে এবিলিটি, পসিবিলিটি, পারমিশন, একটা শব্দ বিভিন্ন অর্থ প্রকাশের জন্য বাক্যের মধ্যে আসে।
তাহলে কথা লম্বা করার দরকার নাই, আমি বোঝাতে চাচ্ছিলাম একটা মডেল অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে কি প্রকাশ করে, অর্থ প্রকাশ করে। প্রাইমারি অক্সিলারি গুলো বাক্যের মধ্যে অর্থ প্রকাশ করবে না। আচ্ছা, আবার আমি এখানে একটি প্রকার বলেছিলাম, ওটা হচ্ছে মূলত ইন্টেন্সিভ অক্সিলারি ভার্ব। ইন্টেন্সিভ না? আচ্ছা, যেমন দেখেন আমি আবারও এক্সাম্পলগুলো আমি ঘুরে ঘুরে একই শব্দ দিলে আপনার কাছে স্ট্রাকচারটা মাথায় বসাতে সহজ হবে। এই জন্য কঠিন কোনো ভার্ব, ডিফিকাল্ট কোনো ভার্ব বা লম্বা লম্বা সেন্টেন্স না দিয়ে সিম্পল জায়গায় স্ট্রাকচারটার ফাংশনটা দেখাতে চাচ্ছি। এখানে আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে হাউ দিস স্ট্রাকচারস অ্যাকচুয়ালি বিহেভ, কিভাবে আচরণটা করে, কেন এমনটা হচ্ছে, এই ধরনের কথাগুলোর উত্তর আমার কথায় আছে। তাহলে আই ড্রাইভ, হ্যাঁ, আচ্ছা আমি লিখলাম আই ড্রাইভ দ্য কার, আই ড্রাইভ দ্য কার, একটা কথা, একটা বাক্য না? আচ্ছা, এখানে ড্রাইভ এই বাক্যটা তো শুদ্ধ। আই ড্রাইভ দ্য কার, আমি গাড়িটি চালাই। তাহলে এখানে ড্রাইভ একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, তাহলে বাক্যটার গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। এখন আমি একটা কাজ করব, আমি গাড়িটি আমি চালাই অথবা আমি গাড়িটি চালাইই, মানে কথাটার উপর জোর প্রদান করার জন্য আমি একটা কাজ করলাম, এখানে একটা শব্দ বসালাম, আই ডু ড্রাইভ দ্য কার, আই ডু ড্রাইভ দ্য কার। এই যে ডু শব্দটা আসছে, এই ডু শব্দের কিন্তু গঠনগত কোনো গুরুত্ব নেই। ডু দিলেও বাক্য শুদ্ধ, না দিলেও বাক্য শুদ্ধ। এই ডু শব্দটা আসছে আমি কাজ করি, কাজ করার উপর জোর প্রদান করার জন্য। তাহলে ডু, ডিড এবং ডাসকে আমরা এভাবে এমফাসাইজ করার জন্য, জোর প্রদান করার জন্য ব্যবহার করতে পারি। এভাবে যদি আমরা ব্যবহার করি তখন তাদেরকে আমরা বলবো ইন্টেন্সিভ অক্সিলিয়ারি ভার্ব অথবা এমফ্যাটিক অক্সিলিয়ারি ভার্ব। ই এমফ্যাটিক, ওই এমফাসাইজ থেকে শব্দটা, এমফ্যাটিক অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এমফ্যাটিক অক্সিলিয়ারি হিসাবে কি কি ব্যবহার হয়? ডু, ডিড এবং ডাস, এই তিনটেই। ধরো বাংলাদেশ একটু পরেই বাংলাদেশ এবং ইন্ডিয়া ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জিতবে। I believe that Bangladesh win the match, win the game, whatever. এখন কথাটা যদি আমি একটু জোর দিয়ে বলতে চাই, তাহলে আই বিলিভ দ্যাট না বলে আমি বলতে পারি আই ডু বিলিভ দ্যাট বাংলাদেশ উইন দ্য ম্যাচ। তাহলে এখানে ডু শব্দের গুরুত্বটা কিসের জন্য? অর্থের উপর জোর প্রদান করার জন্য। গুড। তাহলে অক্সিলিয়ারি ভার্বের যে ভ্যারাইটি এবং অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কিছু কথা হলো। আমরা দেখলাম ইংরেজিতে একটা সাবজেক্টের পরে একটা কি আসবে? ভার্ব আসবে। আমার কথার ফোকাস কোথায় ওটা খেয়াল করতে হবে। এই যে ভার্বটা, এখানে যদি একটি শব্দ হয়, এখানে যদি কি হয়, এই ভার্বের জায়গায় এদিকে এর পরে মনে করেন যাই থাকুক, এক্সটেনশন যাই থাকুক, হোয়াটএভার, সাবজেক্টের পরে যে ভার্ব বসবে, এই ভার্ব পজিশনে যদি শব্দ কয়টা হয়, ওখানে যে শব্দই আসুক না কেন ওই শব্দ প্রিন্সিপাল ভার্ব, ওই শব্দ কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এখানে যদি মনে করেন এভাবে দুইটি শব্দ মিলে মনে করেন এটা কালো দিয়ে লিখি, ওখানে যদি দুইটি শব্দ হয়, তাহলে একটা হবে প্রিন্সিপাল আর একটা হবে কি হেল্পিং, একটা হবে প্রিন্সিপাল আর একটা হবে কি হেল্পিং। তখন গিয়ে দেখা যাবে এখানে যে হেল্পিং ভার্ব আছে, এই হেল্পিং ভার্বটা, এই যে হেল্পিং ভার্ব ইংরেজিতে কি কি হতে পারে? টু বি হতে পারে, টু ডু হতে পারে, টু হ্যাভ হতে পারে, এখানে আসতে পারে মোরাল। মূলত এইটুকুই প্রকার। এমপ্যাথিক ওটা হচ্ছে জাস্ট কখনো কখনো ব্যবহার করি আমরা, ওটাকে আমরা বলতে পারি ইন্টেন্সিভ। এই 5 প্রকারের শব্দ কি কি এবং এই প্রাইমারি অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারির পার্থক্য কোন জায়গায়, এইটুকু আলোচনা ইতিমধ্যে আমি শেষ করেছি। ইন্টেন্সিভ কাকে বলে তাও আমরা দেখলাম, উদাহরণও আমরা দেখেছি। কথা বোঝা গেছে? তাহলে বাক্যের মধ্যে তাহলে আমাদের আলোচনা আগাচ্ছে মূলত ভার্ব নিয়ে, এবং ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। আমি এখানে লিখেছিলাম ফাইনাইট, এখানে লিখেছিলাম কি নন ফাইনাইট। আচ্ছা, এখন এই ফাইনাইট ভার্বকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছিলাম। আমরা এখানে লিখেছিলাম প্রিন্সিপাল, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা লিখেছিলাম অক্সিলিয়ারি অথবা হেল্পিং। আচ্ছা, এই প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্বের যে প্রকার, 5 প্রকার, এটা নিয়ে আমি একটা
ইন্ট্রোডাকশন ইতিমধ্যে শেষ করলাম। এবার আমরা আগাবো কোথায়? প্রিন্সিপাল ভার্ব। এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সকল স্টুডেন্ট, যদি আপনি ইংরেজি পড়েন, ইংরেজি গ্রামার বা ইংরেজি পড়ে কোনো একটা পরীক্ষার জন্য বা জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বাক্যের সাবজেক্টের পর একটা ভার্ব বসবে। এই ভার্বের যে ভ্যারাইটি, এই জায়গাটা যার ক্লিয়ার নাই, সে যত স্ট্রাকচার পড়ুক, তার বিশ্বাস করেন তার মাথায় কোনো কিছু থাকবে না সেইভাবে। ইনস্ট্যান্ট হয়তো কোনো কিছু বুঝছে মনে হবে, আবার ভুলে যাবে, কারণ মূল জায়গায় যদি গলত থাকে। এই জন্য এই পর্বে এখন আমি যে কথাটা বলবো, এই জায়গায় কোনো অস্পষ্টতা রাখা যাবে না, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে প্রিন্সিপাল, এই হেল্পিং তো 5 প্রকার বুঝলাম। এখন হেল্পিং কখন আসবে? যখন ভার্ব কয়টা হবে? 2টা। ভার্ব যখন একটা হবে, সব ভার্ব প্রিন্সিপাল। সেটা এমিজ আর ওয়াজ এরও হতে পারে। ওখান থেকে কোনো হেল্পিং ভার্ব যদি একটি শব্দ ভার্ব হিসাবে আসে, তখন সে প্রিন্সিপাল ভার্বই। বুঝতে পারছি? আচ্ছা, এখন যারা প্রিন্সিপাল ভার্ব হিসাবে আসবে, এই প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? 3 প্রকার। দেখেন, এটা হতে পারে ট্রানজিটিভ, হতে পারে ইনট্রানজিটিভ, এবং এরপরে এটা হতে পারে কি? লিঙ্কিং। তাহলে বাক্যের মধ্যে বাক্যস্থিত প্রিন্সিপাল ভার্বটা কয় টাইপের হতে পারে? 3 টাইপের। এখন আমরা দেখব ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, লিঙ্কিং কি। আপনি কিভাবে চিনবেন এই ভার্বটা ট্রানজিটিভ, এই ভার্বটা ইনট্রানজিটিভ? কিভাবে চিনবেন এই ভার্বটা লিঙ্কিং? কোনটার অবস্থা কি? বলে রাখি, পৃথিবীতে এই 3 ক্যাটাগরির বাইরে আর কোনো ভার্ব নাই। তাহলে স্যার, আমরা যে ভার্বের আরো কিছু প্রকার দেখি সব সময়, এই যে ভার্বের মধ্যে ধরেন আমরা ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে ধরেন আমি লিখলাম কোয়াসি পেসিভ ভার্ব, তারপরে হচ্ছে মনে করেন রিফ্লেক্সিভ ভার্ব, তারপরে মনে করেন আমি লিখলাম পজিটিভ ভার্ব। ভার্বের এই যে প্রকারগুলো, এই প্রকারগুলো কোত্থেকে আসবে? তাহলে মনে রাখবেন, এই প্রকারগুলো, এই যে প্রিন্সিপাল ভার্বের 3টি ভ্যারাইটি আছে, এই প্রকারগুলোর ভিন্ন কিছু নাম ব্যবহারগত ভিন্নতার কারণে। তার মানে বাক্যের মধ্যে যে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে, এই ভার্বের জায়গায় এই যে প্রিন্সিপাল ভার্বটা আসবে, এই প্রিন্সিপাল ভার্বটা মূলত কয় প্রকার? 3 প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। ট্রানজিটিভ হচ্ছে অবশ্যই তারপরে একটা কি থাকবে? অবজেক্ট থাকবে। অর্থ প্রকাশের জন্য সে অবজেক্টের প্রতি মুখাপেক্ষী। প্রথমে আমি গতানুগতিক কথাগুলো বলি, এরপরে আপনি কিভাবে চিনবেন তার জন্য উপায় বলবো। তাহলে ট্রানজিটিভ হচ্ছে অ্যাকচুয়ালি কি? যা অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। অর্থটা প্রকাশ করার জন্য, বাক্যে ব্যবহার হওয়ার জন্য, তারপরে তার একটা অবজেক্ট লাগবে, অবজেক্টকে সে গ্রহণ করবে। যেমন আই রিড, আমি পড়ি, কি পড়ি একটা অস্পষ্টতা থাকে, অবশ্যই আই রিড আ বুক, একটা ওই আবুক শব্দটা তার দরকার, এরকম। আচ্ছা, ইনট্রানজিটিভ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে নো অবজেক্ট। এখন ট্রানজিটিভ মানে অবজেক্ট, ইনট্রানজিটিভ অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভের অবজেক্ট থাকবে না। প্রথমে একটা কথা বলি, অনেকেই এই জায়গাতেও কনফিউজড হয়, অর্থাৎ কোন ট্রানজিটিভের অবজেক্ট থাকবে না ইনট্রানজিটিভের অবজেক্ট থাকবে, কোনটা অবজেক্ট গ্রহণ করে কোনটা করে না, এই জায়গাতেও অনেকে কনফিউজড হয়। এই ব্যাপারটা সহজে মনে রাখার জন্য একটা কৌশল বলি। যেমন দেখেন, এখানে শব্দটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তাহলে মূল শব্দ হচ্ছে ট্রানজিটিভ, মূল শব্দ হচ্ছে কি? ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ শব্দের আগে আমরা একটা ইন যোগ করেছি, ইন যোগ করে আমরা ইনট্রানজিটিভ বানিয়েছি না? ইন শব্দের অর্থ হচ্ছে নট। তার মানে যার শুরুতে ইন আছে তার অবজেক্ট নেই। ইন শব্দের অর্থ আমি নট না লিখে আমি এটাকে নো লিখতে পারতাম। ইন শব্দের অর্থ কি? নো। আমি উদাহরণ দিয়ে বুঝাই। কোন শব্দের শুরুতে যখন ইন শব্দটা IN এই প্রিফিক্স যুক্ত হয়, ওই শব্দটার নেতিবাচক অর্থ দেয়। যেমন ধরুন কমপ্লিট মানে পূর্ণ, ইনকমপ্লিট মানে অপূর্ণ।
কারেক্ট মানে সঠিক, ইনকারেক্ট মানে বেঠিক, ঠিক না? আচ্ছা, কম্পিটেন্ট মানে দক্ষ, ইনকম্পিটেন্ট মানে অদক্ষ। তার মানে কোন শব্দের শুরুতে ইন যুক্ত হলে ইন প্রিফিক্স সাধারণত কি অর্থ দেয়? নো অর্থ দেয়, নট অর্থ দেয়। এখান থেকে বোঝা যায় যে শব্দের শুরুতে ইন আছে ওই শব্দের সাথে অবজেক্ট থাকবে না। তাহলে ট্রানজিটিভ মানে উইথ অবজেক্ট, ইনট্রানজিটিভ মানে নো অবজেক্ট। এইটুকু কথা মনে থাকবে প্রথমেই। তাহলে ইনট্রানজিটিভ দিয়ে আমি মনে রাখবো, ইন দিয়ে আমরা বুঝে যাবো এটার কি থাকবে না, অবজেক্ট থাকবে না। কিভাবে চিনবেন ভার্বটা ট্রানজিটিভ, কিভাবে চিনবেন ভার্বটা ইনট্রানজিটিভ, তা নিয়ে আমি স্পেসিফিক করে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রথমে আমি এই তার পরিচয় বা বেসিক কথাটা তো বলতে হবে। পরে আসুন লিঙ্কিং। লিঙ্ক মানে কি? সম্পর্ক। লিঙ্ক মানে সম্পর্ক। এটা ব্যাপারটা কি জানেন? এটা হচ্ছে মূলত কোনো একটা নাউন, কোনো একটা নাউনের সাথে তার একটা মডিফায়ারের মাঝখানে লিঙ্ক সৃষ্টি করে। তাহলে ওটাকে আমরা কি মডিফায়ার বলবো? স্যার এটা কিভাবে কথা? বেসিক্যালি তারা মডিফায়ার বলা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি সে মডিফায়ার, মূলত সে মডিফায়ার। দেখা যাচ্ছে, দেখো আমি লিখলাম মনে করেন বয়, দা বয় ইজ স্মার্ট, দ্য বয় ইজ স্মার্ট, একটা শব্দ লিখলাম। এখন এই কথাটাকে যদি আমি দেখো, দা স্মার্ট বয় লিখে যাবে না? দ্য স্মার্ট বয়, দ্য স্মার্ট বয় লিখে যাবে। তাহলে মূলত স্মার্ট শব্দটা বয় শব্দের মডিফায়ার। স্মার্ট শব্দটা বয় শব্দের কি? হ্যাঁ, দেখা যাচ্ছে স্মার্ট শব্দটা বয় শব্দের মডিফায়ার। এই যে এই শব্দের একটা মডিফায়ার ভার্বের পরে গিয়ে বসে, বাস্তবতাটা এরকম। কিন্তু আমি তোমাকে সহজে কিভাবে মনে রাখবা, চিনবা কিভাবে, ওগুলো নিয়ে কথা বলছি, আগে শোনো। তাহলে দ্য স্মার্ট বয়, তাহলে বয় ইজ স্মার্ট। তাহলে দেখো, যিনি স্মার্ট তিনি বয়, যিনি স্মার্ট তিনি বয়। তাহলে এই যে বাক্য, এই 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 জায়গাটাকে যদি আমি একটা সেন্টেন্স ধরি, তাহলে দেখো এই শব্দের সাথে এই শব্দের লিঙ্ক সৃষ্টি করছে কে? ইজ। এই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলে, লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্ট। দেখো মনে করো কমপ্লিমেন্ট হচ্ছে আসলে কমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে আসলে মন্তব্য, কমপ্লিমেন্ট হচ্ছে আসলে সাবজেক্টের মডিফায়ার। কারণ সে এই যে বয় নাউন, স্মার্ট তার মডিফায়ার, এটা অ্যাকচুয়ালি তার মডিফায়ার, কিন্তু একটা ভার্ব দিয়ে তাকে যুক্ত করা হয়েছে। এই মাঝখানে যে ভার্বটা বসে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এটাকে বলা হয় কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কথা ধাপে ধাপে বলবো। এই কথাটা কোনো ফর্মুলা, কোনো সূত্র, কোনো গ্রামার না, আমি জিনিসটার বাস্তবতাটা বোঝাচ্ছি, তুমি যেন ওভাবে চিন্তা করো, বিষয়টাকে সহজে ধরতে পারো। এবার দেখো, তাহলে ট্রানজিটিভ কি জিনিস? ট্রানজিটিভ কি জিনিস? অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ অবজেক্ট থাকবে না। লিঙ্কিং ভার্ব হচ্ছে মূলত এখানে, এখানে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে এখানে কি থাকবে? কমপ্লিমেন্ট থাকবে। যেমন দেখো, আমি যদি লিখি হি লুকস টায়ার্ড, হি লুকস টায়ার্ড, তাহলে দেখো এখানে যিনি তিনি কিন্তু কি? টায়ার্ড। মাঝখানে যে ভার্ব, এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে এটা সাবজেক্ট, এটা কমপ্লিমেন্ট। এটা সাবজেক্টটা কি? কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্ব আসছে এই ভার্বটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিন্তু অভিন্ন হবে, ইনসেপারেবল হবে, একটাকে আরেক থেকে আলাদা করা যাবে না। কিন্তু অবজেক্টের বিষয়টা তেমন না। অবজেক্ট হবে ভিন্ন সত্তা। অবজেক্ট হবে কি? মনে করো আই রিড কেমিস্ট্রি, যিনি আয় তিনি কিন্তু কেমিস্ট্রি না, কেমিস্ট্রির সত্তা আমি সত্তা আলাদা। আই ক্যান ড্রাইভ দ্য কার, আমি এই গাড়িটি চালাতে পারি, তাহলে যিনি আয় তিনি কার না। তাহলে অবজেক্ট হবে ডিফারেন্ট সত্তা, ভিন্ন সত্তা। কিন্তু আমি যদি বলি ইউ লুক বিউটিফুল টুডে, তাহলে ইউ যা, বিউটিফুলও তা। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিমেন্টটা মূলত একটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ না হয়ে নাউন কিভাবে হবে, কিভাবে আসতে পারে, বিষয়গুলো আজকেই ক্লিয়ার হবে। আমি আগে ধাপে ধাপে আগাই। তাহলে আমাদেরকে বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যে ভার্ব বসবে, এই যে ভার্ব,
এই ভার্বটা প্রিন্সিপাল ভার্ব। যদি একটি শব্দ হয় ওই শব্দটা সবসময় কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। মনে করো হি ইজ আ স্টুডেন্ট, ওখানে ইজ বসছে, তাহলে ইজকে তুমি হেল্পিং ভার্বের লিস্টের মধ্যে দেখলেও যেহেতু শব্দ একটা, ওই ইজটাই প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আর যখন শব্দ কয়টা হবে? দুইটা, তখন একটা হেল্পিং ভার্ব, একটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আর যা প্রিন্সিপাল ভার্ব তা ইংরেজিতে কয় ক্যাটাগরির হতে পারে? 3 ক্যাটাগরি: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। বাকি এই যে 3 প্রকার, এই 3 প্রকারের বাইরে বাকি যে ভার্বগুলো আছে, এই যে প্রকারগুলো আছে, এই প্রকারগুলো মূলত কোনো না কোনো ভাবে এই 3 প্রকারের অন্তর্ভুক্ত। মূলত হয়তো তারা ট্রানজিটিভ ভার্ব, হয়তো তারা ইনট্রানজিটিভ ভার্ব, তাদের ভিন্ন আচরণের কারণে তাদের একটা ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে মাত্র। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে ভার্ব আসলে ভার্ব 3 প্রকার, বাকিগুলো এই 3 প্রকারের কি বিভিন্ন রূপ। আচ্ছা, এবার আমরা এই ট্রানজিটিভ কিভাবে চিনবা, ইনট্রানজিটিভ কিভাবে চিনবা, লিঙ্কিং কিভাবে চিনবা, মূলত কথা হয়ে গেছে। লিঙ্কিং এর ক্ষেত্রে পার্থক্যগুলো আমরা এখন দেখব। দেখো, আমি মনে করো কিছু শব্দ লিখলাম, মনে করো ডু, তারপরে রাইট, রিড, তারপরে লিখলাম কি ড্রাইভ, কিছু ভার্ব। আচ্ছা, এবার আমি লিখলাম গো, স্লিপ, ওয়াক, তারপরে মনে করো সি না দিয়ে আমি লিখলাম মনে করো ড্রিম, এটা আর লিখলাম। আবার দেখো আমি লিখলাম সাউন্ড, টেস্ট, সিম, স্মেল, বি, বিকাম, রিমেন, তারপরে লিখলাম কি গেট, কিছু শব্দ লিখলাম। অর্থাৎ ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে কিভাবে চিনবা, লিঙ্কিংকে কিভাবে চিনবা, এই জায়গাটা আবারও বলছি, দেখতে খুব গতানুগতিক সো কল্ড বকবকানি মনে হবে, কিন্তু এই কথা যথেষ্ট মনোযোগ দিয়ে তোমার ব্যাপারগুলো জানা দরকার। যার এই বেসিক জায়গায় অস্পষ্টতা আছে, সে যত স্ট্রাকচার শিখুক সে আদতে মাথায় রাখতে পারবে না, বেসিকলি সে ভুলে যাবে। এবং এই ফাউন্ডেশন বা গোড়ায় গলত থাকার কারণে অনেক পড়ার পরেও জিনিসগুলো ভাবতে পারে না। অনেক স্ট্রাকচার অনেক গাইডে অনেক জায়গায় লেখা আছে যে স্ট্রাকচার হিসেবে তোমাকে ভাববারও দরকার নাই, তোমার কমন সেন্স থেকে শুদ্ধ হবে যদি তোমার ফাউন্ডেশনের জায়গায় মজবুত থাকে, তোমার বেসিক ভাবনাগুলো ক্লিয়ার থাকে। কথা বুঝছো? তাহলে আমরা বলেছি এতক্ষণে ট্রানজিটিভ হচ্ছে ওই সকল ভার্ব যা বাক্যে ফাইনাইট হিসেবে, প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হওয়ার জন্য, ফাইনাইট ভার্ব হিসেবে আসবার জন্য শর্ত হচ্ছে অবজেক্ট লাগবে। ইনট্রানজিটিভ হচ্ছে ইন মানে নাই, মনে রাখবো ইন দিয়ে, ইন মানে নেই। ইনট্রানজিটিভ হচ্ছে তার কোনো কি লাগবে না, অবজেক্ট লাগবে না। আর লিঙ্কিং হচ্ছে মূলত কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট, অভিন্ন কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে লিঙ্ক সৃষ্টি করে, ঠিক না? আচ্ছা, এখন কিভাবে চিনবো ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে আলাদা করার জন্য একটা সহজ উপায় বলি। ওটার জন্য আমি এখানে কিছু শব্দ লিখেছি। যেমন এখানে এই যে এখানে এই ক্যাটাগরিতে আমি লিখেছি কিছু শব্দ, এখানে কিছু শব্দ, এখানে আবার কিছু শব্দ, 3 ক্যাটাগরির ভার্ব আমি এখানে লিখেছি। দেখো এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সাথে তুমি একটা ইট বসাও, অথবা এই শব্দগুলোকে তুমি কি দ্বারা প্রশ্ন করো, দেখবা ইটের সাথে অর্থ লজিক্যালি মিলে, অথবা কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়। যেমন দেখো, আই ডু ইট, আই রাইট ইট, আই রিড ইট, আই ড্রাইভ ইট, অর্থ মিলে যায়। আবার প্রত্যেকটা শব্দকে তুমি কি দ্বারা যদি প্রশ্ন করো তার একটা অ্যান্সার পাওয়া যায়। আমি কি করি, কি লিখি, কি পড়ি, কি চালাই। তাহলে লজিক্যাল একটা সম্পর্ক ইটের সাথে এবং কি এর সাথে আছে। অথচ এখানে যদি তুমি সেম শব্দগুলো দাও, ইট দাও অথবা কি বসাও, দেখা যাবে একটি শব্দের সাথেও তাদের মিল নেই, লজিক্যাল কোনো অর্থ দিবে না। আমি কি যাই, কি ঘুমাই,
কি হাঁটি মিলে না, কি স্বপ্ন দেখি কখনো কখনো মিলে, তার পেছনে একটা রিজন কিন্তু আছে। রিজনটা আমি বুঝাচ্ছি, কিন্তু আগে বলো। লজিক্যালি অর্থ মিলে না। ইট, আমি আই গো ইট, আমি এটি যাই, এটি ঘুমাই, এটি হাঁটি, এটি স্বপ্ন দেখি, মিলে কি? মিলে না। কথা বুঝতে পারছি? তাহলে ড্রিম শব্দটা মিলে যাবার পেছনে একটা রিজন হচ্ছে এই ইট বা কির বিষয়গুলো কিন্তু কোনো গ্রামার না, তুমি সহজে চিনবার জন্য উপায় মাত্র। আবার কিছু শব্দ দেখবা ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ হিসাবে ব্যবহার হয়, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ হিসাবে ব্যবহার হয়। যেমন দেখো, এখানে যদি এই তালিকায় যদি আমি সি শব্দ যুক্ত করি, তোমার কাছে মনে হবে সি শব্দটা আই সি ইট, আমি কি দেখি, মিলে মিলে মনে হবে, এবং আদতে মিলেও বটে। কেন মিলছে জানো? কারণ সি শব্দটাকে তুমি ট্রানজিটিভ হিসাবে ব্যবহার করতে পারো, তাই বেসিক্যালি সে ইনট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ব্যাপারটা হচ্ছে এই এই শব্দগুলো মুখাপেক্ষী। এই শব্দগুলো কি? এই শব্দগুলো কিন্তু অবজেক্টের প্রতি মুখাপেক্ষী। অবজেক্ট না হলে সে অর্থ সেন্স ক্লিয়ারলি প্রকাশ করে না। এখানে এদের কি লাগে? অবজেক্ট লাগে, বলো না, এদের কি লাগে? অবজেক্ট লাগে। এরা কিন্তু স্বাধীন, এদের কি লাগে না? সেন্স প্রকাশ করতে। এখানে এদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এদের ক্ষেত্রে আমরা নো অবজেক্ট, নো অবজেক্ট, এখানে অবশ্যই অবজেক্ট থাকবে। এবং এখানে ইন শব্দটা, ইন মানে কি? ইন মানে কি? নেই। ইন মানে নো, মানে নো অবজেক্ট। এটুকু কথা বোঝা গেছে? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইটাকে কিভাবে চিনবো? আমরা মনে রাখবো কোন জায়গাটা বিশেষ করে কি। তাহলে কি দিয়ে অর্থ মিলবে, কি দিয়ে অর্থ মিলবে না, এই কৌশল আমাদের খুব কাজে লাগবে, খুব দরকারি কথা। বুঝতে পারছি? এবার আসুন, নিচে কিছু শব্দ লিখেছি। এই শব্দগুলোতে কিন্তু আপনি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বিষয়টার চেয়েও এখানে এদেরকে লিঙ্কিং হিসেবে ব্যবহার করবেন বেশি। দেখা যাচ্ছে, দেখেন, সাউন্ড, টেস্ট, সিম, স্মেল। আর দেখেন, অবজেক্ট যে হবে, অবজেক্ট কি হয়? অবজেক্ট কি হয় সবসময়? নাউন অথবা প্রনাউন হয়, বলেন না? নাউন অথবা প্রনাউন হয় অবজেক্ট। আর এখানে তো অবজেক্ট থাকবে না, সুতরাং কি হয় তার প্রশ্ন নেই। আর এখানে এসে এরা হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে অভিন্ন, অভিন্ন সত্তা। অভিন্ন সত্তার মধ্যে কি করবে? সংযোগ স্থাপন করবে। এই জন্য এদের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এই কমপ্লিমেন্ট। এদের ক্ষেত্রে মনে রাখতে হবে কি? কমপ্লিমেন্ট। অর্থাৎ লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে মূলত এদের পরে কমপ্লিমেন্ট বসে। তাহলে এই যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, ট্রানজিটিভের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? অবজেক্ট। ইনট্রানজিটিভের ইনট্রানজিটিভ, এটা আমি সংক্ষেপে লিখেছিলাম, এটা হচ্ছে মূলত ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভের ক্ষেত্রে কি থাকবে না? অবজেক্ট থাকবে না। আর এদিকে এসে আমরা এখানে লিখেছি কি? লিঙ্কিং। লিঙ্কিং এর ক্ষেত্রে মূলত কি থাকবে? কমপ্লিমেন্ট। আর অবজেক্ট অবশ্যই কি হয়? নাউন অথবা প্রনাউন। আর কমপ্লিমেন্ট সাধারণত অ্যাডজেক্টিভ হয়। কমপ্লিমেন্ট সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে আরো দেখাচ্ছি, কিন্তু জাস্ট এমনি কিছু শব্দ এখানে লিখে জিনিসটাকে দেখালাম। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনতেছেন তো? লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কি হবে? অভিন্ন সত্তা। আর সাবজেক্ট অবশ্যই কি হবে? ভিন্ন, বলেন না? সাবজেক্ট অবশ্যই কি হবে? সাবজেক্ট এবং অবজেক্ট একটি আরেকটির সাথে কি সেম সত্তা হবে না ভিন্ন সত্তা হবে? ভিন্ন সত্তা। কমপ্লিমেন্ট কি হয়? অভিন্ন সত্তা। যেমন এটাকে আমি মুছে ফেলতে পারবো এখন? লেখা শেষ? না লিখলে ছবি তুলুন দ্রুত, যেন আমি সামনে আগাতে পারি। এটা লেখা লাগবে, মানে কিভাবে লিখছি ছবি তুলে নেন। আচ্ছা, এখন আসেন। এখন দেখেন, আমি যদি লিখি ফাহিম লুকস স্মার্ট, ফাহিম লুকস স্মার্ট। এখন তাহলে যিনি ফাহিম তিনি কি? স্মার্ট। তাহলে এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে এই শব্দটাকে আমরা অবজেক্ট বলবো না কমপ্লিমেন্ট বলবো? কমপ্লিমেন্ট। হ্যাঁ।
তাহলে দেখেন কমপ্লিমেন্ট শব্দটা আসছে কমপ্লিট থেকে, কমপ্লিট মানে পূর্ণতা দেওয়া। হ্যাঁ, সাবজেক্টের অপূর্ণতাকে পূর্ণতা দিচ্ছে, এই জন্য এটার নাম মূলত সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি কথা ওখানে আমার ফোকাসটা আজকে এই জায়গায়, এই জন্য আমি ওদিকে কথা একটু কম বলে আগাচ্ছি। দেখেন আমি যদি বলি ফাহিম, হ্যাঁ, তারপর লিখলাম মনে করেন গেটস টায়ার্ড, ফাহিম গেটস টায়ার্ড। তাহলে দেখেন যিনি ফাহিম তিনি টায়ার্ড না, তাই টায়ার্ড, অর্থাৎ টায়ার্ডনেসকে ফাহিম থেকে আলাদা করা যায় না। এখানে মাথায় রাখবেন যিনি অবজেক্ট হবে, অবজেক্টকে কিন্তু আপনি উল্টিয়ে পেসিভ করতে পারবেন। যেমন দেখেন মনে করেন আই ড্রাইভ দ্য কার, একই এক্সাম্পল বারবার দিচ্ছি গ্রামারটা সহজ ধরার জন্য। দ্য কারকে উল্টিয়ে আপনি পেসিভ করতে পারেন না, দ্য কার ইজ ড্রাইভেন বাই মি বলা যাবে না। কিন্তু টায়ার্ড ইজ গটেন বাই ফাহিম, ওরকম কোনো বাক্য হবে না, এটা কমপ্লিমেন্ট। এবার দেখেন আমি যদি ব্যাপারটাকে এভাবে বলি ফাহিম গেটস আ জব, লিখলাম। এবার খেয়াল করেন এখানে যিনি ফাহিম তিনি কি টায়ার্ড, কিন্তু এখানে যিনি ফাহিম তিনি জব না, ঠিক না? তাহলে এখানেও গেটস বার, এখানেও কি বার গেটস বার, এই ভার্বটা কি বার লিঙ্কিং বার, কিন্তু এই ভার্বটা কি বার লিঙ্কিং বার মানে ট্রানজিটিভ বার, ট্রানজিটিভ বার। কারণ কারণ এখানে এই শব্দটা হচ্ছে অবজেক্ট, এই শব্দটা কি অবজেক্ট, এবং অবজেক্ট অবশ্যই নাউন হয় এবং জব নাউন। এই শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট, এই শব্দটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট কি হয় অ্যাডজেক্টিভ হয়, এবং টায়ার্ড অলরেডি অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে এবং ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ক্ষেত্রে পার্থক্যগুলো খেয়াল করলাম। এবার দেখেন আমি আবারও 3টে এক্সাম্পল লিখবো, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লিঙ্কিং, 3টে আবারও একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। দেখেন আমি লিখলাম একেবারে সহজ কিছু কথা দিয়ে হি, তাহলে আগে বলেন প্রথমে কি বসে সাবজেক্ট, এরপরে কি বসে ভার্ব, দেখা যাচ্ছে যাচ্ছে। তাহলে একটা বাক্য গঠনের জন্য প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে কি বসবে ভার্ব। এই ভার্বের উপর নির্ভর করবে এরপরে কি বসবে তা, তাই না? আচ্ছা, তাহলে এই ভার্বটা কি হলে, এই ভার্বটা যদি কি হয় ট্রানজিটিভ হয়, তখন এখানে কি বসবে অবজেক্ট বসবে, এবং এরপরে কোনো কিছু আসলে ওটা কি হয় না মডিফায়ার। তাহলে বাক্যের মধ্যে তাহলে যখন ট্রানজিটিভ হবে তাহলে সাবজেক্ট এরপরে ট্রানজিটিভ ভার্ব যদি হয় গঠনটা এরকম। আচ্ছা, যেমন দেখেন হি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি, হি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি। তাহলে হি হচ্ছে এখানে কি সাবজেক্ট, ড্রাইভস হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, দ্য কার হচ্ছে অবজেক্ট, কেয়ারফুলি হচ্ছে মডিফায়ার। মডিফায়ার সাধারণত অ্যাডভার্ব হয়, মডিফায়ার কি হয় অ্যাডভার্ব হয়, এবং কেয়ারফুলি অ্যাডভার্ব। ঠিকঠাক আছে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। এবার আসেন দ্বিতীয় নাম্বারটা দেখেন, যদি তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে এই যে ভার্বটা, এই ভার্ব যদি ট্রানজিটিভ ভার্ব না হয়ে কি হয় বলেন ইনট্রানজিটিভ ভার্ব হয়। এই ভার্বটা ট্রানজিটিভ না হয়ে ইনট্রানজিটিভ হয়, তখন কি এখানে কোনো অবজেক্ট বসবে? কারণ ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নাই। তাহলে এই জায়গাটা এখানে ফাঁকা থাকবে। এরপরে আসবে কি প্লাস, এরপরে যা যদি কোনো কিছু আসে তাহলে ওটা কি হবে মডিফায়ার। হ্যাঁ, এবার দেখেন তাহলে হি, না এক্সাম্পল দেখা যায় মতো করে লিখে আমি লিখলাম মনে করেন হি স্লিপস দ্য মর্নিং। খেয়াল করেন আমি এখানে প্রিপোজিশন দিয়ে নেই কেন বুঝাচ্ছি। তাহলে এখানে দেখেন হি হচ্ছে কি সাবজেক্ট, স্লিপস হচ্ছে কি ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব এখানে কোনো কিছু বসবে না, এই জায়গায় অবজেক্টের জায়গায় কোনো কিছু বসবে না। এরপরে যেহেতু শব্দ আসছে ওই শব্দটা অবশ্যই কি হবে মডিফায়ার হবে, বলেন ওই শব্দটা অবশ্যই কি হবে মডিফায়ার। আর যেহেতু মডিফায়ার তাহলে অবশ্যই তাকে কি হতে হবে অ্যাডভার্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য মর্নিং এটা কি নাউন, দ্য মর্নিং নাউন না, নাউন না হলে দিয়ে আসলো কেমনে নাউন না, এই জন্য এই শব্দের আগে আমরা একটা কি দিব
ইন দিব, নাউনের আগে প্রিপোজিশন দিয়ে নাউনটাকে আসলে অ্যাডভার্বে রূপান্তর করেছি। তাহলে এই যে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং এখানে এই পুরো অংশটা, এই পুরো অংশটা এটা হচ্ছে মডিফায়ার, এটা হচ্ছে কি মডিফায়ার। তাহলে দেখেন সাবজেক্ট ভার্ব মডিফায়ার, সাবজেক্ট ভার্ব মডিফায়ার, অ্যাডভার্ব, হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার। বুঝতে পারছি কিনা? তাহলে মডিফায়ার সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়। কিন্তু যদি অ্যাডভার্ব না হয়, মনে করেন কেয়ারফুলি এই শব্দটা সরাসরি গঠনগতভাবে একটা অ্যাডভার্ব পেয়ে গেছে, কোনো ঝামেলা হয় না, কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি দ্য মর্নিং একটা নাউন, তাহলে নাউন তো আর অ্যাডভার্বের জায়গায় বসতে পারবে না। এই জন্য নাউনের শুরুতে আমরা একটা কি বসিয়েছি? প্রেপোজিশন। ইন বলতে কথা নেই, যে কোনো প্রেপোজিশন, হোয়াট এভার দ্য প্রেপোজিশন। এই নাউনকে প্রেপোজিশন দিয়ে আমি অ্যাডভার্বে রূপান্তর করেছি, এবং এখন এখন এই ইন সহ এই পুরোটা মিলে অ্যাডভার্বে রূপান্তরিত হয়েছে। ইন দ্য মর্নিং পুরো অংশ মিলে অ্যাডভার্ব, যেহেতু একগুচ্ছ শব্দ অ্যাডভার্ব ফ্রেজ বলবো শুধু। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে আমরা কয়টা গঠন পেয়েছি? দুইটা, দুইটা। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব হলে আমাদের গঠন হবে এরূপ, ইনট্রানজিটিভ ভার্ব হলে আমাদের গঠন হবে এরূপ। আর এক্সাম্পল হচ্ছে নিচেরটা। আশা করি বুঝছো দুইটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা। তাহলে একটা বাক্যের গঠন হচ্ছে প্রথমে কি বসবে? সাবজেক্ট, এরপরে কি বসবে? ভার্ব, এরপরে যদি অবজেক্ট প্রয়োজন হয়, ট্রানজিটিভ হলে অবজেক্ট হবে, এরপরে কি আসবে? মডিফায়ার। আচ্ছা, এখন এটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তারপরে যদি ইনট্রানজিটিভ হয়, তাহলে আমি জাস্ট একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি আর কি। এখানে ভার্ব বসবে, এরপরে কি বসবে? মডিফায়ার বসবে, মডিফায়ার বসবে যদি ভার্ব কি হয়? ইনট্রানজিটিভ হয়। এবার তৃতীয় নম্বরে একটা কথা রয়ে গেছে আমাদের, এখানে বসবে কি? সাবজেক্ট, এরপরে কি? আচ্ছা, আমি প্লাস দিয়ে আমি এখানে লিখলাম কি? ভার্ব। এখন ভার্বটা যদি লিঙ্কিং হয়, এটা হচ্ছে ট্রানজিটিভ হলে, এটা হচ্ছে ট্রানজিটিভ হলে, এটা হচ্ছে কি হলে? ইনট্রানজিটিভ হলে। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর যদি কি হয়? লিঙ্কিং হয়। লিঙ্কিং হলে তখন এখানে কি অবজেক্ট বসবে না কমপ্লিমেন্ট বসবে? এখানে বসবে কি? কমপ্লিমেন্ট। এরপরে এই যে মডিফায়ার, এখানে যেমন মডিফায়ার, এখানে মডিফায়ার, এখানে মডিফায়ার। মডিফায়ার কোনো কম্পালসরি বিষয় না, সময় বোঝায়, স্থান বোঝায়, কোনো কাজের ধরন বোঝায়, এমন অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনগুলোই বাক্যের মধ্যে শেষে মডিফায়ার হিসেবে আসে। এই মডিফায়ার সাথে সম্পর্ক মূলত ভার্বের সাথে। ভার্বের সময়, ভার্ব ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান, ক্রিয়া সংগঠিত হওয়ার ধরন, এগুলো মূলত বাক্যের মধ্যে অবজেক্ট যদি থাকে অবজেক্টের পরে গিয়ে বসে, অবজেক্ট না থাকলে এই ভার্বের মডিফায়ার এই ভার্বের পরেই বসবে। আবার যদি কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্টের পরে গিয়ে বসবে। যেমন উপরের দুইটা এক্সাম্পল আমরা দেখেছি, এই বাক্যটার এক্সাম্পল দেখো। যেমন দেখো, আমি লিখলাম মনে করো ফাহিম, হ্যাঁ, ঘট। আমি একই এক্সাম্পল বারবার দিচ্ছি স্ট্রাকচারটা মাথায় বসার জন্য, বারবার করে বলছি। আমি লিখলাম কি? দ্যাট ডে, সেদিন ফাহিম যথেষ্ট ক্লান্ত হয়ে গিয়েছিল, সেদিন ফাহিম যথেষ্ট ক্লান্ত হয়ে গিয়েছিল। দেখো এখানে ফাহিমটা কি? সাবজেক্ট, গট কি? ভার্ব, টায়ার্ড কি? কমপ্লিমেন্ট। কিভাবে বুঝছো? যিনি ফাহিম তিনি টায়ার্ড। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, কমপ্লিমেন্ট পাইছি। এরপরে আমাদের যা থাকবে তা কি হবে? মডিফায়ার, দ্যাট ডে মডিফায়ার। কথা বুঝছো কিনা? হ্যাঁ, অ্যাডভার্ব জায়গায় বসছে দ্যাট ডেটা, অথচ দেখতে তোমার একবার বন্যাও হতে পারে। কথা বুঝছো? আমি দ্যাট ডে না লিখে আমি এখানে মনে করো যদি সরাসরি একটা এভাবে লিখে দিতাম স্টারডে, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম হিসেবে তুমি ইজিলি মেনে নিতা। বুঝতে পারছি? তাহলে একটা বাক্যের মধ্যে মূল খেলাটা ঘটে কোথায়? ভার্বের ক্ষেত্রে। ভার্বটা তাহলে কয় জাতের হতে পারে? 3 জাতের, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রত্যেকটার উদাহরণও দেখেছি এবং পার্থক্যগুলোও দেখেছি। আচ্ছা, তাহলে আমাদের এই ভার্ব, ভার্ব, তাহলে ভার্বকে আমরা আবার লিখছি আমি কি? ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার 2 ভাগে ভাগ করলাম, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। আচ্ছা, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। এখন
প্রিন্সিপাল ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। এই তো এটুকু পর্যন্ত প্রত্যেকটা নিয়ে আলোচনা হয়েছে এবং এটাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 5 ভাগে। এখানে টু বি ভার্ব, এখানে আমরা লিখেছিলাম টু হ্যাভ ভার্ব, এখানে আমরা লিখেছি টু ডু, তারপর আমি লিখেছিলাম কি মোডাল, এরপর আমি লিখেছিলাম ইন্টেন্সিভ। তার মানে আমার কথাগুলো একেবারে মাপা, কোনটা প্রত্যেকটা উদাহরণ সহ ক্লিয়ার করেছি। এইটুকু জায়গা একেবারে যা আছে। এখন তোমার কাছে আমি নন ফাইনাইট ভার্বের প্রকরণের দিকে যাওয়ার আগে তোমাকে আমি আর কয়েকটা জিনিস বোঝাতে চাই, যেগুলো মূলত এই যে প্রিন্সিপাল ভার্ব আছে না, প্রিন্সিপাল ভার্বের মধ্যে তুমি আর কিছু ভ্যারাইটি দেখবা। ওই ভ্যারাইটিগুলো আমি একবার লিখেছিলাম, যেমন ধরো রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ নামে ভার্ব আছে, মনে করো এখানে থাকতে পারে ফ্যাক্টিটিভ ভার্ব, এখানে থাকতে পারে কি কোয়াসি প্যাসিভ ভার্ব, তারপরে হচ্ছে মূলত আমাদের পজিটিভ ভার্ব। এই প্রকারগুলো নিয়ে আমি একটু কথা বলি। প্রথমে আসো, মনে করো আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ, একটা সেন্টেন্স লিখলাম। এই বাক্যটাতে খেয়াল করো তো, এখানে একটা মাইসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন আসছে না? এই প্রকারটা পরীক্ষায় তেমন কোনো কাজে লাগবে না, কিন্তু ব্যাপারটা ব্যাকরণে স্বীকৃত এবং আলোচনায় আছে। রিফ্লেক্সিভ ভার্ব, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত যে ভার্বগুলো, এদেরকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলি। তার মানে এটা হচ্ছে মূলত একটা ট্রানজিটিভ ভার্ব না? ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এটা যেহেতু অবজেক্ট প্রনাউন সরাসরি, তাহলে হিমসেলফ, মাইসেলফ, আওয়ার সেলফস, এখান থেকে কোনো রিফ্লেক্সিভ ভার্ব দিয়ে যদি রিফ্লেক্সিভ প্রনাউন অবজেক্ট গ্রহণ করে কোনো ভার্ব আসলে ওই ভার্বকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। দ্যাটস অল। আর কিছু জানবারও দরকার নেই, পরীক্ষায় তেমন আসেও না, আসবারও মতো কঠিন কিছু না। 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফ্যাক্টিটিভ। এই জিনিসটা কি? এটাও একটা ট্রানজিটিভ ভার্ব। কিছু ট্রানজিটিভ ভার্বকে আমরা দেখব যে ট্রানজিটিভ ভার্বগুলো নিজের অর্থ প্রকাশের জন্য তার একটা অবজেক্ট থাকা সত্ত্বেও সে তার ফ্যাক্ট ক্লিয়ার করতে পারে না। ফ্যাক্ট থেকে ফ্যাক্টিটিভ নাকি? আচ্ছা, যেমন দেখো, আমি যদি একেবারে উই সিলেক্ট হিম, ইলেক্ট হিম, সিলেক্ট হিম যাই বলো, তাহলে আমরা তাকে নির্বাচিত করেছি, আমরা তাকে সিলেক্ট করেছি, চিহ্নিত করেছি। কি চিহ্নিত করেছ স্পষ্ট না? হ্যাঁ, তাহলে আমরা আমাদের এখানে দেখা যাচ্ছে উই সিলেক্ট হিম, মনে করো আমরা একেবারে গতানুগতিক এক্সাম্পল দিচ্ছি যেন জিনিসটা সহজে মাথায় আসে বা সহজে বুঝে আসে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন। তাহলে দেখা যাচ্ছে এই বাক্যটাতে উই হচ্ছে সাবজেক্ট, সিলেক্ট হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তার মানে সিলেক্ট কি ভার্ব হিসেবে প্রতীয়মান হলো? ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তার মানে এটাও মূলত ওই যে বলেছিলাম মূলত ভার্ব 3 প্রকারের বাইরে আর নাই। মূলত এখানে এটা ভার্বই, ট্রানজিটিভ ভার্বই। ট্রানজিটিভ ভার্বের ভিন্ন একটা রূপ। এখানে এমন কিছু ভার্ব আছে যে ভার্বটা একটা অবজেক্ট দিয়ে অর্থ পূর্ণ না করে অবজেক্টের পর আরেকটা কমপ্লিমেন্টের দরকার হয়। যেমন দেখো, হিম শব্দটার মধ্যে একটা ইনকমপ্লিট ভাব আছে। কি নির্বাচিত করেছে? এই ব্যাপারটাকে কমপ্লিট করেছে কে? ক্যাপ্টেন শব্দটা। সুতরাং এটা একটা কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই কমপ্লিমেন্টটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট, যেহেতু এটা অবজেক্টের অর্থকে কমপ্লিট করেছে। কথা বুঝতে পারছি? তাহলে এরকম কমপ্লিমেন্ট যারা গ্রহণ করে তাদেরকে আমরা ফ্যাক্টরি ভার্ব বলি। তাহলে মনে করো শ্রী, মনে করো আমি লিখলাম দেই ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করেছে। তাহলে তারা আমাকে কি নির্বাচিত করেছে? তাহলে দে ইলেক্টেড মি, আমি লিখলাম মনে করো চেয়ারম্যান। তাহলে দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এই অবজেক্টের ইনকমপ্লিট সেন্সকে কমপ্লিট করার জন্য আসছে কে? চেয়ারম্যান শব্দটা। সুতরাং এটা কমপ্লিমেন্ট। এই ধরনের ভার্বকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। বুঝতে পারছি? তার মানে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটাও একটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এখানে আমরা আর একটা প্রকার দেখতে পাচ্ছি কি কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কি জানো? আচ্ছা, উদাহরণ দিয়ে দেখাই। মনে করো আমি বললাম
দা মনে করো কার দিয়ে করি, দ্য কার ইজ ড্রাইভেন কেয়ারফুলি, গাড়িটি সাবধানে চালানো হয়। অনুবাদ এরকম দাঁড়ায় না, দ্য কার ইজ ড্রাইভেন, ইজ তাহলে এখানে অনুবাদ হয় কি চালানো হয়। ভালোভাবে খেয়াল করবো। আচ্ছা, এটা একটা স্টেটমেন্ট দিলাম। এবার আমি আর একটা স্টেটমেন্ট লিখলাম। আমি লিখলাম একেবারে সহজ এক্সাম্পল দিয়েই আমি লিখি। আমি লিখলাম হানি টেস্ট সুইট। আবার লিখলাম মনে করো একেবারে গতানুগতিক যেগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ, লিখলাম রাইস সেলড চিপ, লিখলাম না? তার মানে এখানে এই যে ভার্ব আছে এই 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 যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ না? প্যাসিভ। কিন্তু এই সেন্টেন্সগুলো অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ না? যদি প্যাসিভ হতো অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের বি থ্রি বসতো না, অ্যাক্টিভ। এখন এই দুটি বাক্যের অর্থ দেখো। মধু, মধু হয়, যদিও আমরা হয় শব্দটা উজ্জ্ব রেখে বাংলা অনুবাদ করি, মধু হয় মিষ্টি, চাল সস্তায় বিক্রি হয়, এরকম না? ঠিক না? এখন আমার এইভাবে আমি ব্যাপারটা ব্যাখ্যা দিলাম। কি বোঝাতে চাচ্ছি, এখানে একটা কোয়াসি শব্দ আছে না? কোয়াসি শব্দের অর্থ হচ্ছে হাফ। কোয়াসি শব্দের অর্থ কি? হাফ। তাহলে এই এমন কিছু এমন ভার্ব যে ভার্বগুলো গঠনগতভাবে অ্যাক্টিভ, দেখো অ্যাক্টিভ সেন্সে আসছে, লিখছে অ্যাক্টিভ, কিন্তু অর্থগতভাবে দেখো হয় অর্থটা আসছে, এই হয় অর্থটা আসছে কি অ্যাক্টিভ থেকে না প্যাসিভ থেকে? প্যাসিভ থেকে। কিন্তু এখানে তারা অ্যাক্টিভ হয়েও হয় অর্থটা আসছে না, অ্যাক্টিভ হয়েও হয় অর্থটা আসছে না। তাহলে তাদের গঠন অ্যাক্টিভ, অর্থ প্যাসিভ। হাফ অ্যাক্টিভ, হাফ প্যাসিভ, তাকে কোয়াসি প্যাসিভ। কথা বুঝতে পারছি? গঠন অ্যাক্টিভ, অর্থ প্যাসিভ, তাহলে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, তাকে বলে কোয়াসি প্যাসিভ। বুঝতে পারছি? তাহলে কোয়াসি প্যাসিভ ভার্বটাও দেখো, কোয়াসি প্যাসিভ ভার্বটা আবার দেখো, এই দুইটাকে আমরা এটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে পেয়েছি, এটাও ট্রানজিটিভ ভার্ব হিসেবে পেয়েছি, কিন্তু কোয়াসি প্যাসিভ কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, এটা লিঙ্কিং ভার্ব। দেখো, যা হানি তা সুইট, যা রাইস রাইস তাই চিপ। সস্তা জিনিসটাকে রাইস থেকে আলাদা করা যাচ্ছে না, এটা তার একটা অবস্থা, তার একটা মডিফায়ার এরকম। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি ফ্যাক্টিটিভ কি জিনিস এবং কোয়াসি প্যাসিভ কি জিনিস। এরপর আমাদের কি বাকি রইল? এটাও গেল। এরপর আমাদের একটা ভার্বের প্রকার আছে, সেটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। এটাকে নিয়ে অনেক অনেক লম্বা করে আলোচনা করে, এটা খুব সিম্পলি জিনিসটা বোঝানো যায়। হ্যাঁ, যেমন দেখো, আমি যদি কিছু শব্দ বলি, আমি আচ্ছা মুছে ইয়া করবো। যেমন দেখো, মনে করো আমি খাই ইংরেজি কি ইট, আমি পড়ি ইংরেজি কি রিড। আচ্ছা, রিড বাদ দিই। আমি মনে করো আমি জানি, আমি শিখি লার্ন, আর তারপরে আমি জানি নো, আমি মনে রাখি রিমেম্বার। তারপরে মনে করো আমি আমি দেখি সি। এই কাজগুলো কি আমি নিজে করি না? এই কাজগুলো কে করে? নিজে। আচ্ছা, এবার আমি যদি এই কাজগুলো অপরকে দিয়ে করাই, অপরকে দিয়ে করানো অর্থ প্রকাশের জন্য ব্যবহার করি, তখন আমি খাই, তখন আমি খাওয়াই অর্থ হবে না? আচ্ছা, তাহলে আমি জানি, আমি জানাই, আমি শিখাই, ইংরেজি কি হবে? টিচ। আমি জানি, এবার আমি জানাই, ইংরেজি কি হবে? ইনফর্ম। আমি মনে রাখি, আমি মনে করাই, মনে করো আমি লিখলাম কি রিমাইন্ড। আমি দেখি, আবার আমি দেখাই, আলাদা শব্দ আছে না? হুম হুম তার মানে হচ্ছে এই ভার্বগুলো হচ্ছে নিজে করা অর্থ প্রকাশ করে, এবং একই কাজ অপরকে দিয়ে করানো অর্থ প্রকাশের জন্য স্বাধীন কিছু শব্দ আছে, আছে না? এটা একই কাজ, এই কাজ কিন্তু একই, কিন্তু এই কাজ হচ্ছে আমি নিজে কর্তা,
এই কাজ হচ্ছে আমি অপরকে দিয়ে করাই, ঠিক না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এইবার এরকম কয়েকটা শব্দের জন্য স্বাধীনভাবে আলাদা শব্দ থাকলেও হাজার হাজার ভার্বের জন্য কিন্তু এরকম সব শব্দের জন্য আলাদা করে আরেকজনকে দিয়ে করাই অর্থ প্রকাশক শব্দ কিন্তু নাই। দেখো, যেমন আমি যদি লিখি আমি লিখি, এখন অপরকে দিয়ে লিখাই শব্দ নেই। মনে করো আমি চালাই, হ্যাঁ, আমি মনে করো এ মনে করো আমি কি করি, সুইম, হ্যাঁ। তাহলে এভাবে সাধারণ যে কোনো শব্দের আলাদা কোনো শব্দ নাই যে শব্দ দিয়ে আমি আরেকজনকে দিয়ে করাই অর্থ প্রকাশ করতে পারবো। যেহেতু এরকম শব্দ নাই, আরেকজনকে দিয়ে করাই অর্থ প্রকাশের জন্য আমরা কিছু ভার্ব ব্যবহার করি। এই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলি। কথা বুঝছো? এখন এই পজিটিভ ভার্বগুলোকে ব্যবহার করার প্রক্রিয়াটা কিভাবে সহজে শেষ করা যায় এই জিনিসটা একটু দেখো। দেখো তো, আমি একেবারে এই গতানুগতিক পদ্ধতি দেখাবো, কঠিন করে না, সহজ করে। আমি একটা কথা লিখলাম, মনে করো হি reads the book. He reads the, এখানে সাধারণ একটা সেন্টেন্স না, সে বইটি পড়ে। দ্য বুক যেহেতু লিখছি, সে বইটি পড়ে। এখন আমি চাচ্ছি আমি তাকে দিয়ে বইটি পড়াই। মনে করো সেন্টেন্সটাকে আমি আর একটু এভাবে লিখলাম, হি রাইটস দ্য কি, হি রাইটস দ্য লেটার। তাহলে এখানে সে চিঠিটি নিজে নিজে লিখে। এখন আমি চাচ্ছি আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই, এই অর্থ প্রকাশ করব। এই অর্থ প্রকাশের জন্য আমরা করব কি জানো, আমি এখানে একটা পজিটিভ ভার্ব বসিয়ে দিব। মনে করো আমি এখানে লিখলাম আই হ্যাড। হ্যাড একটা পজিটিভ ভার্ব, হ্যাভ থেকে আসছে। আচ্ছা, এখন এই বাক্যটা এখান থেকে শুরু করে, আগে আগে বেসিকটা বুঝো, এখান থেকে শুরু এখান পর্যন্ত এটা একটা সিম্পল সেন্টেন্স না? একটা সিম্পল সেন্টেন্সে মূলত একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব থাকতে পারে, এর বেশি কখনো আসবে না। যদি একাধিক সাবজেক্ট ভার্ব আসে তাহলে ওটা আর সিম্পল থাকে না, কনজাংশন দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যায়। কিন্তু এই বাক্যের মধ্যে কোনো কনজাংশন কিন্তু নাই। তাহলে এই বাক্যের মধ্যে ঘটনা কি ঘটবে? তাহলে এটাকে যদি, এটা প্রথমে সাবজেক্ট ছিল, এটা ভার্ব ছিল, এটা কি ছিল, অবজেক্ট ছিল। এখন আমি কি করছি, আগে একটা সাবজেক্ট নিয়ে আসছি আর একটা কি নিয়ে আসছি। তাহলে দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট ভার্ব মিলে এখানে একটা অংশ, আবার সাবজেক্ট ভার্ব মিলে এখানে আরেকটা অংশ। একটা ঝামেলা হয়ে গেল না? এই ঝামেলা থেকে বাঁচার জন্য একটা স্ট্রাকচার মেনে চলতে হবে। ঘটনাটা কি? প্রথম কথা হচ্ছে, প্রথমে আমাদেরকে বেসিক থেকে জানতে হবে একটি বাক্যে দুইটি ভার্ব হবে না, একটি বাক্যে দুটি ভার্ব হবে না, আবার একটি বাক্যে দুটি সাবজেক্টও থাকবে না, স্বাধীনভাবে আলাদা করে দুটি সাবজেক্ট থাকবে না। এই জন্য আমরা একটা কাজ করব। প্রথম কথা হচ্ছে, এখানে দেখো আই লিখলাম, হ্যাড লিখে ফেললাম। এখন এই যে হি আছে না, সে সাবজেক্ট, সেই কাজের কর্তা, তবুও আমি তাকে লিখবো কি, এই ভার্বের, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটাকে অবজেক্ট ধরবো। কথা বুঝছো? এই যে একটা ফাইনাইট ভার্ব ছিল, এই ফাইনাইট ভার্ব এটাকে আমরা কখনো মনে করো এখানে আমি লিখলাম রাইট, অথবা টু রাইট। কখনো রাইট হবে, কখনো টু রাইট হবে, কখন কোনটা বসবে ওটা দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে বাকি অংশটা লিখে দিলাম দ্য লেটার। এখন ঘটনা কি দাঁড়ালো, আই হ্যাড হিম রাইট দ্য লেটার, আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই। তাহলে পরিবর্তনটা এনেছি কোথায়? পরিবর্তন কোথায় এনেছি মুখস্থ না করে ব্যাপারটাকে বুঝবার চেষ্টা করো। তোমার কমন সেন্সে আগে থেকেই আছে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আগে থেকেই একটা সাবজেক্ট একটা ভার্ব ছিল, আবার আনছি সাবজেক্ট এবং ভার্ব, পজিটিভ ভার্ব, পজিটিভ সাবজেক্ট পজিটিভ ভার্ব আনছি। এই জোড়া আনার পরে এই জোড়া, তাহলে যে কোনো এক জোড়া থাকবে, দুই জোড়া থাকবে না। তাহলে কোন জোড়া থাকবে? প্রথম জোড়া, পজিটিভটাকে আমরা সাবজেক্ট এবং ভার্ব ধরবো।
কথা বুঝতে পারছি? যে সাবজেক্ট এবং পজিটিভ, তাহলে বাকি যে অ্যাকশন ভার্ব এবং ডুয়ার থাকবে, কর্তা থাকবে, তাদেরকে রাখবো না। এ যদি কোনো নাউন বসে, নাউন তো সাবজেক্টে যা অবজেক্টও তা পরিবর্তন না, কিন্তু প্রনাউন বসলে তাকে আমরা অবজেক্টিভ ফর্মে বসাবো, অর্থাৎ এই ভার্বের অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। আর এটাকে হয়তো ডু দিব অথবা টু ডু দিব, কখনো ডু কখনো টু ডু। আমি বুঝতে পারছি? এখন এটা যদি বাক্যটা অ্যাক্টিভ ছিল, এখন বাক্যটা যদি এরকম হতো, মনে করো লিখতাম দা লেটার ইজ রিটেন বাই হিম। এই বাক্যটা আছে, দ্য লেটার ইজ রিটেন বাই হিম। এখন আমি এটাকে পেসিভ করতে চাচ্ছি। কিরকম করে? তার দ্বারা চিঠিটি লেখা হয়েছে। আমি কথাটাকে যদি এখন একটা পজিটিভ যোগ করে এভাবে বলতে পারি না, আমি চিঠিটি লিখিয়ে নিয়েছিলাম। চিঠিটি আমি কি করেছিলাম? লিখিয়ে নিয়েছিলাম। কাকে দিয়ে লিখিয়েছি ব্যাপারটা আমি মেনশন করিনি, আমি জাস্ট বলেছি আমি চিঠিটি লিখিয়ে নিয়েছিলাম। এবার দেখো, আমি এখানে একইভাবে এখানে আই হ্যাড লিখেছিলাম, মনে করো আমি এখানে গট লিখলাম। তাহলে এখানে যেমন এখান থেকে এই যে ব্যাপারটা এদিকে আলাদা ছিল, এখানেও ব্যাপারটা খেয়াল করো তো, এখানে আই গট পজিটিভ সাবজেক্ট এবং ভার্ব আসছে। এখন পেসিভ হিসেবে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এরকম না? হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে তোমার শুধুমাত্র খেয়াল করতে হবে, এখানে আবারও বলো, এটা কি ভার্ব ছিল? ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে পরিবর্তন করে আমরা কি করে দিলাম? হয়তো টু রাইট অথবা রাইট, অর্থাৎ অর্থাৎ হয়তো ডু বসবে অথবা কি বসবে? টু ডু বসবে। বেয়ার ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, হয়তো টু যুক্ত ইনফিনিটিভ, হয়তো টু ছাড়া ইনফিনিটিভ, অর্থাৎ এটাকে ভার্বের বেস ফর্ম বসাবো অথবা টু দিয়ে বসাবো। দুইটাই ইনফিনিটিভ, এটার নাম বেয়ার ইনফিনিটিভ, এটার নাম সিম্পল ইনফিনিটিভ। হ্যাঁ, আচ্ছা, ইনফিনিটিভ অর্থাৎ ফাইনাইট ভার্বকে নন ফাইনাইটে রূপান্তর করে দিব, সাবজেক্টকে অবজেক্ট ফর্মে নিয়ে আসবো, এরকম না? আচ্ছা, এখন তুমি যেই ফর্মেই আনো না কেন, এই লেখার কাজটা করবে কে? সে না? আমি তো শুধু আদেশ দিব, লেখালেখির কাজ করবে কে? সে। কিন্তু সে অ্যাকচুয়ালি কাজের কর্তা হওয়া সত্ত্বেও তাকে আমরা এই ভার্বের অবজেক্ট হিসেবেই আমরা ধরে তাকে হিম বসিয়েছি। কিন্তু এখানে এ হচ্ছে কর্তা, এ হচ্ছে কি কর্তা। এই কর্তা কথাটাকে আমরা ইংরেজিতে বলি ডুয়ার। কর্তা কথাটাকে আমরা ইংরেজিতে বলবো কি? ডুয়ার। অর্থাৎ যিনি ডু মানে করা, ডু থেকে ডুয়ার, কর্তা। আমি বুঝতে পারছি? আচ্ছা, এবার এই বাক্যটা খেয়াল করো, আবার বলো, হি রাইটস দ্য লেটার। এখানে হি সাবজেক্ট, এইটা হচ্ছে কি ভার্ব, এই কাজের জন্য কর্তা হচ্ছে সে। কর্তা হওয়া সত্ত্বেও আমরা এই ভার্বের অবজেক্ট হিসেবে তাকে হিম রূপে বসাতে হচ্ছে। এখন এই বাক্যটা খেয়াল করো তো, এই বাক্যের মধ্যে এ দেখো সাবজেক্ট পজিটিভ ভার্ব, এও আবার সাবজেক্ট, কিন্তু তাকে আমরা সাবজেক্ট রাখছি না, তাকে আমরা অবজেক্ট বানিয়ে দিচ্ছি। অনুরূপভাবে সাবজেক্ট পজিটিভ ভার্ব, এখানে যে বসছে একই চিঠি লেখার কাজটাকে সে করবে। দা লেটার, এটা তো নিজে লেটার, চিঠি নিজেকে নিজে লিখতে পারবে, অন্য কেউ লিখবে না। তার মানে সে কি ডুয়ার? সে কর্তা না কর্ম? বলো, কর্তা না কর্ম? হ্যাঁ, এবং তাকে আমরা বলবো রিসিভার। তাকে আমরা বলবো কি? রিসিভার। যখন এখানে পেসিভ হবে তখন তার গঠনটা, তখন এই বাক্যটা শুদ্ধ কি হবে দেখো, আমি লিখলাম আই গট, হ্যাঁ, দা লেটার, এটুকু পর্যন্ত পুরো লিখে ফেললাম। তাহলে যখন যখন এখানে কর্তা বসবে, যখন এখানে কি বসবে? কর্তা বসবে, হয়তো ডু বসবে অথবা টু ডু বসবে, রাইট বসবে অথবা টু রাইট বসবে। আর যদি এখানে কর্তা না বসে, যদি কর্ম বসে, রিসিভার বসে, এখানে যদি কি বসে? রিসিভার বসে, সব ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে দেব। এই ইজ যদি থাকে তখন এটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। এটাকে যেমন ফাইনাইট থেকে নন ফাইনাইটে রূপান্তর করছি, এখানেও ফাইনাইট থেকে নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। নন ফাইনাইটে রূপান্তর করার জন্য অক্সিলিয়ারি ভার্বটা বাদ দিয়ে ভার্বের ভিতরিটা বসাবো, আর এই অংশটা থাকলেও থাকলো, না থাকলেও ফুল স্টপ। তাহলে এই বাক্যটা হবে আই গট দ্য লেটার রিটেন, আমি চিঠিটি লিখিয়ে নিয়েছিলাম। আমি বুঝাতে পারছি? অনুবাদটা বুঝছো কিনা? আমি চিঠিটি লিখিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে বেসিক থেকে জিনিসটাকে দেখানো।
এবার তুমি ব্যাপারটাকে সহজে কিভাবে করবা তার ব্যবহারটা সহ আমি দেখাচ্ছি। তাহলে ইংরেজিতে বেস এখানে পজিটিভ হিসাবে তুমি ভার্ব দেখবা মেক, ভার্ব দেখবা হ্যাভ, এখানে একটা ভার্ব হচ্ছে হেল্প, লেট, এবং এখানে দেখবা গেট। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। মূলত পজিটিভ হচ্ছে মেক, হ্যাভ, গেট, এই তিনটা। বাকিগুলো পজিটিভ হিসেবে ব্যবহার হয়, বেসিক্যালি তারা পজিটিভ না। যেমন আরো শব্দ আছে, যেমন দেখো এই যে লেট আছে না, লেটের অর্থ হচ্ছে অ্যালাউ, লেটের অর্থ হচ্ছে পারমিট, পারমিট, এই দুটো শব্দ। যেমন মেক, মেকের অর্থ হচ্ছে ফোর্স। এই সবগুলো শব্দই তুমি পজিটিভ স্ট্রাকচারে ব্যবহার হতে দেখবা। আচ্ছা, এগুলো জাস্ট এমনি শব্দ তালিকা আমাদের হাতে চলে আসলো এরা। হ্যাঁ, এখন এখন দেখো এই শব্দগুলোর পরে এই জায়গায় বসছে কি, ডুয়ার। এই জায়গায় বসছে কি, সাধারণত ব্যক্তি যিনি কাজ সম্পাদন করতে সক্ষম, যার কাজ করার দক্ষতা আছে, ক্ষমতা আছে। অথবা ডুয়ার কেন বলছে জানো, বস্তু হয়েও ব্যক্তি, নন পার্সন হয়েও কোনো কাজের কর্তা হতে পারে। যেমন দেখো আমি চিঠিটি প্রিন্ট করিয়েছি প্রিন্টারকে দিয়ে, এখানে তুমি প্রিন্টারকে দিয়ে কাজটা করিয়েছো না, প্রিন্টার তো কোনো ব্যক্তি না, বস্তু হয়েও সে কাজের জন্য কর্তা, কারণ প্রিন্ট করার কাজটা তো প্রিন্টার করবে। আবার মনে করো আমি পশু শিকার করতে গিয়েছি, আমি গুলি করলাম, গুলি করে জঙ্গলের মধ্যে পাখি যখন পড়ে, আমার যে ডগ, আমার যে কুকুর আছে, কুকুরটা গিয়ে ওখান থেকে পাখি নিয়ে আসে। তাহলে আমি কুকুরকে দিয়ে শিকারটি আনাই, তাহলে এখানে কি কোনো ব্যক্তিকে দিয়ে করিয়েছ না জন্তু, প্রাণী? তাহলে ব্যক্তি ছাড়া অন্য কিছু ডুয়ার হতে পারে। এই জন্য আমরা এখানে বলবো কি, ডুয়ার, যিনি কাজ সম্পাদন করেন। তাহলে এখানে এটা হচ্ছে মূলত ভার্ব, পজিটিভ ভার্ব বসবে, এরপরে আমরা বসাবো ডুয়ার। যদি এমনটা ঘটে তাহলে এখানে মূলত, এখানে যেটা ছিল মূলত ওটা ছিল অ্যাকশন ভার্ব। তাহলে এখানে কয়টা ভার্ব? দুইটা ভার্ব, পজিটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব, যেটা মূলত কোনো কাজকে প্রকাশ করবে। তাহলে অ্যাকশন ভার্বটাকে আমরা এখানে এসে আমরা বসাবো ডু। হ্যাঁ, এরপরে যদি কোনো এক্সটেনশন থাকে, এক্সটেনশন যা থাকে তা বসা যাবে, এটা নিয়ে আলাদা করে আর স্ট্রাকচার দেখার দরকার নেই। আর দেখো এখান থেকে কোনো শব্দ হলে আমরা এখানে ডু বসাবো, এখান থেকে কোনো শব্দ হলে আমরা এখানে কি বসাবো, টু ডু বসাবো, এখানে বসাবো কি, ডু। আচ্ছা দেখো এবার আমি বাবাকে দিয়ে, আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই, সহজ এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি, আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই। তাহলে দেখো এটা পজিটিভ ভার্বের, এগুলো পজিটিভ ভার্ব। আমি এখানে কি বসালাম, সাবজেক্ট বসালাম, বলো না, আমি এখানে কি বসালাম, সাবজেক্ট। এখানে যদি আমরা সাবজেক্ট বসাই তাহলে সাবজেক্ট মনে করো আমি কাজটা করি, আই বসালাম। তাহলে দেখো আই মেক, কাকে দিয়ে, হিম, আই মেক হিম। তাহলে এবার দেখো আমি তাকে দিয়ে কি করাই, চিঠিটি লিখাই, তাহলে রাইট। এখান থেকে এখান পর্যন্ত কোনো শব্দ বসালে আমরা ডু ফর্ম বসাবো, এখান থেকে নিচের দিকে বসালে আমরা টু ডু বসাবো। তাহলে এবার বলো আই মেক হিম, এখানে কি বসবে বলো, রাইট দ্য লেটার, আই মেক হিম রাইট দ্য লেটার। আচ্ছা, কিন্তু যদি আমি আই গেট হিম বলতাম, আই গেট হিম রাইট না টু রাইট? হ্যাঁ, এই হচ্ছে ঘটনা, টু রাইট দ্য লেটার। একটা টেবলের মধ্যে জিনিসটা চলে আসলো। এবার আমরা আরো কয়েকটা বলি, যেমন ধরো আমি বাবাকে দিয়ে বইটি আনাই, কাকে দিয়ে আনাই, বাবাকে। তাহলে বাবা এখানে বসলো, আমি মনে করো মাই ফাদারই লিখলাম, হ্যাঁ, ড্যাড ট্যাড না লিখে মাই ফাদার। তাহলে আনা ইংরেজি কি, আনা ইংরেজি কি, ব্রিং। হ্যাঁ, তাহলে কি, আমি আমার আব্বুকে দিয়ে বইটি আনাই, আই মেক মাই ফাদার। তাহলে এখানে কি বসবে বলো, ব্রিং দ্য বুক। আর যদি আমি এখান থেকে গেট বলি, আই গেট মাই ফাদার টু ব্রিং দ্য বুক। বুঝতে পারছি এই গঠন। এখন এই জায়গায় যদি
এই জায়গায় যদি ডুয়ার না হয়ে, এই জায়গায় যদি কি না হয়ে, ডুয়ার না হয়ে কি হয়, রিসিভার হয়, অর্থাৎ সাধারণত বস্তু হয়, ব্যক্তি না হয়ে কি হয়, বস্তু। ডুয়ার হবে যেমন বস্তু প্রিন্টার, প্রিন্টারকে দিয়ে এরকম কদাচিৎ আসবে, সাধারণত বস্তুই। অথবা রিসিভার, একজন ব্যক্তি হয়েও তো রিসিভার হতে পারে। আমি হাসানকে দিয়ে করিমকে পিঠাই, তাহলে এখানে হাসান ব্যক্তি, করিম ব্যক্তি, দুজনের ব্যক্তি। ব্যক্তি হওয়া সত্ত্বেও কিল মারবে হাসান, কিল রিসিভ করবে করিম। যে রিসিভ করবে সে তো রিসিভার। এজন্য যার উপরে কাজটা পড়বে, যে অবজেক্ট অর্থাৎ প্যাসিভ যখন হবে, এখানে যখন রিসিভার আসবে তখন তখন কিন্তু এই ঘর কোনো পার্টিশন থাকবে না। সব ক্ষেত্রে আমরা বারবার কয় নাম্বার ফর্ম বসাবো। যেমন আমি যদি বলি আমি গাড়িটিকে রং করাই, আমি গাড়িকে কি করাই, রং করাই, তাহলে দেখো আই মেক দ্য কার, এই শব্দের পরে এখানে কোন ফর্ম বসছে, এখানে কি ডুয়ার বসছে না রিসিভার বসছে, রিসিভার। যেহেতু রিসিভার বসছে চোখ বন্ধ করে আমরা এখানে কি দিয়ে দিব, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমি গাড়িকে রং করাই, আই মেক দ্য কার পেইন্টেড, আই গট দ্য কার পেইন্টেড, আই হ্যাড দ্য কার পেইন্টেড, আই 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 লেট দ্য কার পেইন্টেড। কখন লেট হবে কখন মেক হবে ব্যাপারগুলো আলাদা, এটা নিয়ে আমি বুঝাচ্ছি। তাহলে অ্যাক্টিভ হলে কি হবে, প্যাসিভ হলে কি হবে, এই যে গঠনটা, এই গঠনটা, এই টেবলটা বুঝছো কিনা? এটা একটা টেবল, টেবল হয়ে গেল, এবং এই টেবলের মধ্যে এই জায়গায় এসে, এই জায়গায় যদি তুমি কোনো কিছু লিখতে চাও তাহলে এখানে তুমি লিখবা অবজেক্ট, অবজেক্ট। যদি তাহলে এখানে হয়তো ডুয়ার হবে, হয়তো কি হবে, রিসিভার হবে। যদি ডুয়ার হয় এখানে ডু বসবে, আর এদিকে বসবে কি, টু ডু। আর যদি রিসিভার হয় সব ক্ষেত্রে বারবার কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। ডুয়ার এবং রিসিভার কিভাবে পার্থক্য করব, ডুয়ার হচ্ছে কর্তা, ব্যক্তি সাধারণত, রিসিভার হচ্ছে সাধারণত বস্তু। বুঝতে পারছি? এই যে যতটুকু বললাম, এই কোনটা কখন ব্যবহার হবে তার আগে আমরা প্রিভিয়াস কিছু প্রশ্ন দেখি, দেখলেই তুমি বুঝবা এই ব্যাপারগুলো কিভাবে পরীক্ষা আসে, এবং এই তুমি কিভাবে সহজে সমাধান করতে পারছো আমার এইটুকু আলোচনা থেকে। দেখো এখানে আমি একটু সামনের দিকে গিয়েই ধরি, মনে করো 20 নাম্বার থেকে আমরা আলোচনা করি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 20 নাম্বার, হ্যাঁ, মাই মাদার ড্যাশ বাই আ ওয়েল নোন ফটোগ্রাফার। তাহলে মা ছবি উঠিয়েছেন ভালো একজন ফটোগ্রাফার দিয়ে। আগে বলো অর্থটা খেয়াল করো, মা কি নিজের ফটো নিজে তুলছে না ফটোগ্রাফার তুলছে? এখন ফটোগ্রাফার কি নিজে এসে আন্দাজে তুলছে না মা তাকে এনেছেন? তাহলে নিজে ফটো তোলার কাজ মা নিজে করেছেন নাকি অপরকে দিয়ে করিয়েছেন? তার মানে এখানে এক্সপ্রেশনটা হচ্ছে পজিটিভ, আরেকজনকে দিয়ে কাজ করানো। আচ্ছা, এখন আমার আম্মা হচ্ছে এখানে আদেশদাতা, পজিটিভ সাবজেক্ট, আদেশদাতা না? হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আমি যদি অপশন এ নিয়ে চিন্তা করি, আমি এগুলোকে একটু বড় করব যেন অনলাইনে যারা তারা যেন একটু ভালোভাবে দেখে, একটু বড় করে দেখাই জিনিসগুলো, এবং অ্যান্সারগুলো একটু লুকিয়ে রাখি। এখন হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না? এই 20 নাম্বার এখন দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আশা করি অনলাইনে খুব ক্লিয়ারলি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এই 20 নাম্বারে আমার মাই মাদার হচ্ছে এখানে কি সাবজেক্ট, মাই মাদার হচ্ছে কি সাবজেক্ট। এখন আমি যদি অপশন একে ধরি, মাই মাদার হ্যাড টেকেন হার ফটো, তার অর্থ দাঁড়ায় আম্মা নিজের ফটো নিজে নিয়েছেন। আম্মু কি আসলে নিজের ফটোটা নিজে তুলেছেন নাকি ফটোগ্রাফার এনেছেন? এই যে ব্যাপারটা তো এখানে বোঝা যাচ্ছে ইনি আরেকজনকে দিয়ে করিয়েছেন। তাহলে অপশন এ বাদ। আচ্ছা, এবার দেখো মাই মাদার হার ফটো ওয়াজ টেকেন, কোনো অর্থই তো আসে না, একেবারে কোনো বাক্য হিসাবেই তার যুক্তি নেই। আচ্ছা, মাই মাদার টুক হার ফটো যদি আমি বলি, তাও তো আম্মু নিজের ফটো নিজে নিয়েছেন। হ্যাঁ, তখন এই অংশটা পুরো বেকার হয়ে যাচ্ছে। এটাও বাদ। তাহলে দেখো মাই মাদার হ্যাড, মাই মাদার
তাহলে হেড এখানে কি বার বলো, হেড এখানে কি বার, পজিটিভ বার বলো না, হেড এখানে কি বার, এই হেড যে পজিটিভ, এই সেন্সটা অনেকের ক্ষেত্রে যেহেতু এটা সাধারণ একটা বিবার মাথায় না আসতে পারে। এরপরে হার ফটু এটাকে ডুয়ার না রিসিভার, ডুয়ার না রিসিভার, রিসিভার এক্স্যাক্টলি। সে কি কাজ করছে নাকি রিসিভ করছে, রিসিভ করছে, সে হচ্ছে বস্তু সাধারণত। তাহলে যখন রিসিভার হয় এরপরে বারবার কয় নাম্বার ফর্ম বসে, বুঝে সমাধান করছে না? আচ্ছা এবার আসো 21 নাম্বার, উই গট আওয়ার সার্ভেন্ট ড্যাশ আওয়ার লিভিং রুম, এবং এইটুকুই, এখানে ফুল স্টপ। দ্য কারেক্ট ফর্ম অফ ওয়াশ ইজ, অর্থাৎ এই জায়গায় ওয়াশের কোন ফর্মটা বসবে। এখন আমরা দেখো, উই গট আওয়ার সার্ভেন্টস, এখানে উই হচ্ছে সাবজেক্ট, উই হচ্ছে কি, তাহলে এই গট শব্দটা এখানে পজিটিভ হিসেবে আসছে, কারণ এখানে সাবজেক্টের পরে একটা ভার্ব, আবার সাবজেক্ট আবার ভার্ব, কোনো কনজাংশন ছাড়া এরকম দুই জোড়া থাকলেই তো বুঝবো এখানে পজিটিভ হয়েছে। আচ্ছা এখন আওয়ার সার্ভেন্টসে বসছে, আওয়ার সার্ভেন্ট কি ডুয়ার না রিসিভার? ওয়াশ করার কাজের জন্য সে কর্তা না, হ্যাঁ? তাহলে যেহেতু ডুয়ার বসছে, তাহলে গেট আসলে গেটের পরে যদি ডুয়ার বসে, আমাদের কি ওয়াশ বসে না টু ওয়াশ বসে? বুঝছো কিনা? হ্যাঁ, অ্যান্সার কোনটা? টু ওয়াশ। বুঝছো? হ্যাঁ। এবার এবার এরপরে আমরা এর পরেরটাতে যাই। দেখো পরেরটাতে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি 22 নাম্বার 22, মাসুমা গট হার ট্রান্সক্রিপ্টস, হ্যাঁ, টু হার ইউনিভার্সিটি। সেন্ড শব্দটা কি হবে এই নিয়ে হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। এখন খেয়াল করো, দেখো তো এখানে মাসুমা সাবজেক্ট হলে গেট কি পজিটিভ বলো না, এটাতে পজিটিভ হিসেবে আসছে, সেটা প্রমাণ কি? মাসুমা গেট হার ট্রান্সক্রিপ্ট সেন্ড, সাবজেক্ট বার দুই জোড়া, কয় জোড়া? দুই জোড়া। এই দুই জোড়া দেখলেই বুঝবে এখানে পজিটিভের ঘটনা ঘটছে। আচ্ছা অনেক ক্ষেত্রে যদি অর্থ চিন্তা নাও করতে পারো, তাও থেকে দেখে বুঝবা। তাহলে এটা পজিটিভ বার, পজিটিভ বার, তাহলে পজিটিভ ভার্বের পরে হার ট্রান্সক্রিপ্ট, ডুয়ার না রিসিভার বলো, ডুয়ার না রিসিভার? ট্রান্সক্রিপ্ট কি ডুয়ার হয়? ট্রান্সক্রিপ্ট কি কোনো কাজ করতে পারে বলো, ডুয়ার না রিসিভার? তো এটা কি ব্যক্তি না বস্তু আগে বলো, ব্যক্তি না বস্তু? যদি বস্তু হয়, রিসিভার হয়, তাহলে এরপরে বারবার কোন ফর্ম বসে? 3 নম্বর ফর্ম B3 কি বসে? B3। তাহলে এখানে স্যান্ডের B3 হচ্ছে স্যান্ড। আবার কেন বলবো, আর বলতে পারবো না। হ্যাঁ, এখানে গেট কি বার? পজিটিভ বার, পজিটিভ ভার্বের পরে আমি যখন নিশ্চিত হব ভার্বটা পজিটিভ, এর পরের শব্দটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই শব্দটা কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি হলে টু ডু, আর বস্তু হলে 3 নম্বর ফর্ম। তাহলে এটা ব্যক্তি না বস্তু? হ্যাঁ, বস্তু হয়েও কোনো কারণে সে ডু আর কিনা সেটা চিন্তা করতে বলছি, আর কিছু না। সাধারণত আমরা ব্যক্তি বস্তু চিন্তা করলেই চলবে। কোনো কারণে কোনো বস্তু হওয়া সত্ত্বেও, যেমন প্রিন্টার, যেমন ডগ,